আমি যদি কিছু বলি তাহলে বিশ্বাস করবে তো সেই আগের মতো, নাকি তুমিও ভুল বুঝবে? রাহিলা চৌধুরী আহিরার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, মন থেকে তোকে আজও উঠিয়ে ফেলতে পারিনি। তোকে সব সময় নিজের মেয়েই ভেবে এসেছি, ছেলের বউ কোনোদিন ভাবিনি। তবে তুই আমার ছেলেটাকে এইভাবে না ভাঙলেও পারতি। মা হয়েছিস, তাই এখন হয়তো বুঝতে পারিস মা হয়ে সন্তানকে এইভাবে ধুকে ধুকে মরতে দেখা সহজ নয়। আহিরা এবারও শব্দ করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, তুমিও উনি যদি আমার বাবা মাকে নিয়ে অমন কথা না বলতেন, তাহলে বিশ্বাস করো নিজের জন্য না হলেও নিজের সন্তানের কথা চিন্তা করে হলেও ছ্যাঁচড়ার মতো পড়ে থাকতাম আমি। ওনার ওইসব বিষাক্ত কথা আজও আমার বুকে মরীচিকা ধরিয়ে দিয়েছে। সব শেষে আবারও চেয়েছিলাম বাচ্চাটার জন্য, কিন্তু উনি তো অন্য কাউকে আপন করে নিয়েছে। একবার দুবার আত্মসম্মান ত্যাগ করে সব ভুলে যাওয়া গেলেও বারবার সম্ভব না। ওনার কাছে আমি কিসের ভিত্তিতে ফিরে যেতাম? তখন যদি বলতাম এটা ওনার সন্তান, তাহলে ওইটাও উনি বা তোমরা কেউ বিশ্বাস করতে না। এখন যেমন না জানা অবধি যা হচ্ছে, যা ইচ্ছে তাই বলে গেছে। তখন তো আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখার আগেই ওর জন্ম নিয়ে আঙুল উঠাতো। সবশেষে আমি দোষী হয়ে রয়ে গেলাম। আহিরা কথাগুলো বলে থামে। এসব তার আর ভাল লাগছে না। দোষী হতে হতে সে হাঁপিয়ে ওঠে। দোষ না করে যারা দোষী হয় তারাই জানে এর অনুভূতিগুলো কতটা ক্ষয় করে। আহিরা উঠে দাঁড়ালো, যেতে নিয়ে আবারও বলে ওঠে, যদি আমাকে এখনো একটু বিশ্বাস করে থাকো তাহলে এতটুকু মানো, আমি বাবাকে খুন করিনি, আর না তোমার ছেলে ব্যতীত অন্য কাউকে নিজের জীবনে আসতে দিয়েছি। বাবার খুনি যারা তার প্রাণ খুলে তোমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যদি পারো তাহলে তোমার ছেলেকে বলো খুঁজে নিতে তা আসল দোষীকে। তবে শুনে রাখো, সত্যি যদি প্রকাশ পায় তাহলে আমি ফিরবো না তোমাদের জীবনে আর। মরে গেছে সেসব অনুভূতিগুলো যেগুলো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। বলেই আহিরা চলে যেতে নিলে কিয়ানের দেখা পায়। আহিরা অশ্রুসজল চোখে একবার তাকিয়ে তার দৃষ্টি ফিরিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। জানা নেই কিয়ান আর রাহিলা চৌধুরীর মাঝের কথা কতখানি শুনেছে। নীলিমার বুকে মধ্য গগনে সূর্য তীর্যকভাবে রশ্মি ফেলছে। এই কাঠফাটা রোদ্দুরের মাঝে কোনো কাকপক্ষীর দেখা মিলছে না তেমন। ব্যস্ত পায়ে রোদের মধ্যে ছুটে চলেছে আহিরা। এক হাতে ছাতা ধরে রেখেছে, অন্য হাতে কিয়ারাকে সামলাতে হিমশিম খাচ্ছে বটে বেশ। দেখতে দেখতে কেটে গেছে গোটা একটা মাস। রাস্তায় কোনো রিক্সা বা সিএনজির দেখা পাচ্ছে না, তাই হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। কিয়ারার শরীরটা কালকে রাতের বেলা থেকেই খারাপ। সকাল অবধি ঠিক হয়ে গেছিল, আবারও খারাপ হয়ে গেছে, তাই হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছে। আহিরার মনটা কেন জানি আজকে আনচান করছে। কিছু একটা ঠিক হচ্ছে না। তার বারবার মনে হচ্ছে কেন জানি কালকে রাতেও রিয়ার অমন মেসেজও সে ভুলতে পারছে না। মূলত রিয়ার অমন মেসেজের কারণে তার কিছু ঠিক লাগছে না। কালকে রাতে শোয়ার পর হঠাৎ আননোন নাম্বার থেকে মেসেজ আসে। আহিরা প্রথমে ভাবলো কে এটা। পর মুহূর্তে রিয়ার কথার ধরন দেখে বুঝলো ওটা রিয়া ছিল। রিয়ার মেসেজগুলো দেখে মনে হচ্ছিল সে খুব খুশি কিছু একটা নিয়ে, আর তাকে উদ্দেশ্য করে একটা কথাই বলেছে। আগেরবার বেঁচে ফিরলে এবার কি করে ফিরবে? কিয়ান আমার ছিল, আমারই থাকবে। আগেরবার যেভাবে নিজের করেছি তেমনি যতবার এমন করা লাগবে ততবার এমনটাই করব। ভালো থেকো খুব। তখন থেকে আহিরার কিছু ভালো লাগছে না। কিয়ানের যাতায়াত বেড়েছে তার এখানে, তাই তার উপর ক্ষোভটাও বেড়েছে রিয়ার। কিন্তু এসবের জন্য তার সন্তানের কোনো কিছু হলে সে রিয়াকে কিছুতেই এবার ছাড় দিবে না। নিজের সাথে হওয়া অন্যায়গুলো অদেখা করতে পারলেও যদি এসব তার সন্তানকে ঘিরে হয় তাহলে কিছুতেই ছাড় দিবে না এবার। নীলিমার বুকে ধীরে ধীরে ঢলে পড়ছে সূর্য। কমে আসছে তার ঝলসে যাওয়া তেজশ্রী আলোক রোশনি। হসপিটাল থেকে বের হওয়া মাত্র কিয়ানের দেখা পেল, সাথে দুটো গার্ড রয়েছে। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে কিয়ান বেশ ক্লান্ত, বেশ অনেক দূর থেকে জার্নি করে এসেছে। তার উপর রাতে ঠিকমতো ঘুমায় না। সব মিলিয়ে চোখে মুখের অবস্থা করুণ। কিয়ান আহিরার নিকটে গিয়ে দাঁড়ায়। কোলে থাকা কিয়ারা গভীর নিদ্রায় মগ্ন। থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। কিয়ান হাত বাড়িয়ে কিয়ারাকে নিজের কাছে আস্তে করে নিয়ে নেয়। কিয়ারার অসুস্থর কথা শুনে সেই ছুটে এসেছে এখানে। আহিরা কিছু বলল না তেমন কিছুই কিয়ানকে, কারণ জানা আছে কিছু বলেও তেমন কোনো লাভ হবে না। কিয়ারা আর কিয়ানের ঘনিষ্ঠতা বেড়েছে। কিয়ারা এখন বাবার প্রতি আরও গলে গিয়েছে। যখন তখন কিয়ানের সাথে কথা বলার জন্য বায়না ধরে সে। না পেরে আহিরাকে কিয়ানের কাছে কল দিতে হয়। আহিরা এই পর্যন্ত কিয়ানের সাথে কোনো প্রকার ফোনে কথা বলেনি, শুধুমাত্র কিয়ারা জেদের জন্য ফোন দিতে হয়। আহিরা কিয়ানের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে নিলে হঠাৎ কিয়ান জিজ্ঞাসা করে। কোথায় যাচ্ছ? আহিরা নীরবতা ভেঙে বলে ওঠে, রাস্তার ওপার থেকে কিছু মেডিসিন আনতে যাচ্ছি, হসপিটালের ফার্মেসিতে কিয়ান এটা শোনার পর গার্ডকে নির্দেশ দিলে আহিরা কিয়ানকে বারণ করে বলে, নেই। আমার কাজ আমি করতে পারবো, কারো সাহায্যের দরকার নেই আমার।
বলেই কোনো কথা ছাড়াই আহিরা রাস্তা পার হয়ে ওপারে চলে যায়। কিয়ান শান্ত চোখে তাকিয়ে রয় শুধু আহিরা যাওয়ার দিকে। একে একে অনেক প্রমাণ পেয়েছে কিয়ান, তাই আগে সেই ক্ষোভটা নেই আহিরার উপর, আর না আছে কোনো আক্ষেপ। তবে ইউসুফ চৌধুরীর খুনিদের বের করতে হলে তার দরকার নাদিমার সেই ড্রাইভারকে। সেদিন সেই ড্রাইভারই এত কিছু বলে গিয়েছিল, কিন্তু ড্রাইভারটাকে কোনোভাবে ধরা যাচ্ছে না। ঢাকা শহর ছেড়েছে সেই বছরই। যদি এসে হামিদ নামক মানুষটা আর সেই ট্রাক ড্রাইভারকে পেয়ে যায়, তাহলে কিয়ান ইউসুফ চৌধুরীর খুনিকেও পেয়ে যাবে। নাদিমার রিয়ার উপর তার সবচেয়ে বেশি সন্দেহ কাজ করে, তবে সঠিক প্রমাণ না পাওয়া অবধি সে কিছুই করতে পারবে না। তাই নাদিমকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে, নাহলে কোনো কিছুই পাবে না। নিষিদ্ধ পল্লীতে যেসব ছবির ভিতরে বিভিন্ন ছেলের সাথে আহিরা অন্তরঙ্গ অবস্থায় ছবি তোলা হচ্ছে, সেইগুলো সত্যিও সে জানে। সবগুলো এখন হাজতে রয়েছে। এইসবের পিছনে নাদিমের সম্পূর্ণ হাত রয়েছে, এটাও তার জানা। তবে নাদিমের থেকে রিয়ার উপর সন্দেহটা বেশি হয়, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়া অবধি সে রিয়ার কিছুই করতে পারছে না। তাই রিয়াকে নিজের সামনে আসতে খুবই কমই দেয়, নাহলে রিয়াকে সামনে দেখলে তার মাথায় রক্ত চড়ে যায়। কয়েকদিন আগেও আবারও তার না করার শর্তেও তার ফ্ল্যাটে এসেছিল। তখন কিয়ান নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে রিয়ার গলা চেপে ধরেছিল। একটুর জন্য বেঁচে গিয়েছিল সেদিন। এইসবের ভিতরে সে নিজের করা অপরাধগুলোর জন্য আহিরাকে কিছু বলতে পারে না, তাই নীরবেই কাটছে তার দিনকাল। আহিরা মেডিসিন নিয়ে এদিকেই আসছে। কিয়ান আস্তে করে কিয়ারাকে পিছনে ব্যাকসিটে বেবি কমফোর্টারের জন্য রাখা বিছানার মতো ছোট একটা নরম তুলতুলে ব্ল্যাঙ্কেটের উপর কিয়ারাকে শুইয়ে দিতে বাহির থেকে বিকট একটা শব্দ কানে ভেসে আসতে কিয়ানের শরীর কেমন জানি অজানা এক কম্পন সৃষ্টি হয়। বাহির থেকে মানুষজনের হাই হাই করার শব্দ তার শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করছে। কিয়ান দ্রুত বেরিয়ে পড়ে গাড়ি থেকে। সামনের রাস্তায় দৃষ্টি যেতেই রোডের মধ্যে আহিরার রক্তাক্ত দেহটা পড়ে থাকতে দেখে কিয়ানের সারা দুনিয়া ওলটপালট হয়ে যায়। কিয়ানের গগন ফাটানোর চিৎকারে মত্ত হলো সবকিছু। চোখের পলকে সবকিছু এলোমেলো হয়ে পড়েছে কিয়ানের কাছে। তার সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে থাকা আহিরার নিস্থর দেহটা চলন্ত ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে লুটিয়ে পড়েছে রাস্তায়। মুহূর্তের মাঝে তরল তাজা রক্তে ভেসে গেছে রাস্তা, গড়গড় করে ভেসে গেল সবকিছু। আহিরার নিঃশ্বাস চলছে কোনো রকমে। আহিরার আখিপল্লব বন্ধ হওয়ার পথে দেখা গেল কিয়ান চিৎকার করে দৌড়ে যায় সেদিকে। আহিরার দেহটা অক্ষত অবস্থায় হলেও মাথাটা বেশ থেতলে গেছে ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে। কপাল চুয়েছে রক্তে, চোখের পাতা বেয়ে রাস্তায়, সাথে ধীরে ধীরে সারা শরীরে রক্ত মেখে যাচ্ছে। সবকিছু কেমন নিস্তব্ধ আর নিশ্চুপ লাগছে কিয়ানের কাছে, অথচ চারপাশে কেমন শোরগোল আর অস্থির উত্তেজিত পরিবেশ হয়ে উঠেছে হঠাৎ এমন অ্যাক্সিডেন্টে। কিয়ান পাগলের মতো সেদিকে ছুটে যায়। আহিরার শরীর থেকে রক্ত ঝরছে। কিয়ান দেখল আহিরা নিস্তেজ হয়ে পড়ে থাকা রক্তাক্ত দেহটা। বক্ষ পিঞ্জরায় শক্ত করে আঁকড়ে ধরল সেই রক্তাক্ত দেহটা। কিয়ানের সারা শরীর কাঁপাচ্ছে অসম্ভব রকমের। আশেপাশের মানুষ জড়ো হয়েছে। কিয়ান আহিরার রক্তমাখা মুখশ্রীটাকে হাত বুলাতে বুলাতে কম্পিত স্বরে বলে, এ আরো কথা বল, দেখ আমার দিকে, চোখ মেলে তাকা। এমন করে পড়েছিস কেন তুই? এই কথা বল না, আমাকে একটু কথা শোনা, আমাকে একটু মার, আমার দিকে তাকা না, দেখ আমার বুক জ্বালাপড়া করছে কেমন। আহ বাকি কথা শেষ করার মতো সাহস হলো না কিয়ানের। সবাই শুধু দেখছে আর আফসোসের স্বরে কিছু বাক্য ছুঁড়ে মারছে তাদের দিকে। কিয়ানের সহ্য হলো না এইসব বাক্য। সবাই তার আহিরার উপর এত করুণাময় বাক্য ঝাড়ছে কেন? কিয়ানের গার্ড দুটো চেষ্টা করছে মানুষজনকে সরানোর, তবে দুজন থাকা এত মানুষের ভিড় সামলানো যাচ্ছে না। হঠাৎ এমন কিছু হতে পারে কারো ধারণাই ছিল না। আহিরা যখন রাস্তা পার হয়ে দিকে আসছিল, তখন হঠাৎ কোথা থেকে একটা বড় ট্রাক এসে আহিরার উপর চালিয়ে দেয়। আহিরা সরে যাওয়ার সময়টুকু পায় না। কিয়ান চিৎকার করে আশেপাশে সবার উদ্দেশ্যে বলে, এই কেউ আমার আরোর দিকে এমন করোনার বার্তা ছড়বি না, আমার আরো অসহায় নয়। এই তোদেরকে আমি বেতনে এমনি এমনিতে এদের সরা। আরো রে, তাক আমার দিকে, একটু তাকে একটু শোনাবো, কথা দিচ্ছে তোকে আর ওইসব কথা বলবো না। বললে আমার জবান কেটে দিস। তারপর তাকা আমার দিকে, তাকা না, দেখ না, দেখ আমার দিকে। কিয়ানের এই গগন কাঁপানো আর্তচিৎকারে মনে হলো সেই জায়গাটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। কিয়ানের সারা শরীর আহিরার রক্ত দিয়ে ভরে গেছে। আহিরার নিঃশ্বাস চলছে ধীর গতিতে। কিয়ান কি করবে এবার? বুকটা জ্বলে ছারখার হচ্ছে তার। এই কষ্ট তার কাছে মৃত্যু যন্ত্রণার সমান মনে হচ্ছে। ইস, কি অসহ্য এই ব্যথা! কিয়ানের সারা শরীর কাঁপছে। ছেলে হওয়ায় কাঁদতে পারছে না ফুপিয়ে ফুপিয়ে, তবে নেত্রজোড়া অসম্ভব রকমের লালচে হয়ে আছে, মনে হচ্ছে রক্ত ঝরবে একটু পরে। কিয়ান আবারও আহিরার রক্তমাখা সারা মুখশ্রীতে অসংখ্য চুমু দিতে দিতে পাগলের মতো বলতে থাকে, এই জান, দেখ না আমার দিকে, তুই না আমার লক্ষ্মী বউ, তাকান আমার দিকে। হে বউ, শুনছিস? তাকানো শোনা বউ, আর বকবো না তোকে। ওঠ না শোনা, ওঠ। এইভাবে কেন পড়াচ্ছিস? আমাকে কি মারতে চাস? আচ্ছা তুই আমাকে মারিস, তো এইভাবে থাকিস না। ওঠ জান, এই ওঠ না। কিয়ান আহিরাকে নিজের বাহুতে জড়িয়ে উঠিয়ে নিয়ে হসপিটালের দিকে ছুটে যায়। তার পিছে গার্ডরাও যায়। কিয়ান আহিরাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে রেখেছে, তবে তার শরীরের বইতে থাকা অসহ্য অদৃশ্য ব্যথা তার শরীরকে অবশ বানিয়ে দিয়েছে। পা জোড়া ভেঙে আসতে চাইছে বারবার। কিয়ান হসপিটালে ঢোকা মাত্রই চিৎকার করে নার্স ডাক্তারকে ডাকছে, এই তোর আমার বউকে দেখ না, ও আমার দিকে তাকাচ্ছে না, ওর কষ্ট হচ্ছে, দেখ রক্ত পড়ছে, ও
রক্ত পড়া বন্ধ করে দিয়ে না। এই, তোরা দেখতে পাচ্ছিস না আমার বউ কষ্টে আছে? তোরা দাঁড়িয়ে আছিস কেন? আমার বউর কষ্ট হচ্ছে তো, ওই ঠিক করে দে, নাহলে হসপিটাল চালিয়ে। দুটো নার্স একটা স্ট্রেচার নিয়ে এসেছে। তারা কিয়ানের কাছে যেতে ভয় পাচ্ছে, কারণ কিয়ানকে এই মুহূর্তে অনেক হিংস্র লাগছে। তারপরে তারা স্ট্রেচারটা দেখিয়ে বলে, পেশেন্টকে এইখানে রাখুন, আমরা দেখছি, আপনি ফর্ম ফিল আপ করে আসুন। নার্সের ফর্ম ফিল আপের কথা শুনে কিয়ান সিংহের মতো গর্জে উঠল, চিৎকার দিয়ে বলে ওঠে, রক্ত বলের ফর্ম? আমার বউকে আগে দেখ, দেখছিস না ওর রক্ত পড়ছে? জানিস ওর প্রতিটা রক্তের মূল্য কতখানি? তোদের ডাক্তার কি ঘুমায়? এখন আসছে না কেন? সেখানে মানুষজন দেখছে কিয়ানের করা পাগলামিগুলো। তখনই সেখানে ডাক্তার আসেন। কিয়ানকে শান্ত হতে বললে কিয়ান আরও রেগে যায়। সে এখন শান্ত থাকবে, তার পুরো দুনিয়াটা এখানে আটকে আছে, আর তাকে শান্ত থাকতে বলছে। ডাক্তার কথা বাড়াতে চাইলেন না, কিয়ানের ক্ষমতা সম্পর্কে তিনি অবগত। তাই চুপচাপ অপারেশনের জন্য আহিরাকে অপারেশন থিয়েটারে নেওয়ার ব্যবস্থা করতে বলে। কিয়ান কিছুতে আহিরাকে ছাড়তে চাইছে না, তবে কিয়ানকে ভেতরে নেওয়া সম্ভব নয়। তাই কিয়ানের গার্ডরা কোনো রকমে কিয়ানকে ধরে আটকায়। কিয়ান পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে ছাড়া পাওয়ার জন্য। তার এই আর্তনাদে হসপিটালে উপস্থিত সকলেই দেখছে। কারো চোখের কোণ ভিজে উঠেছে, কিয়ান শুধু তাকিয়ে রয় থিয়েটারের দিকে রক্তলাল চোখে। যে কোনো সময় অশ্রু ঝরে পড়বে। কয়েক মুহূর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল এসব। একটু আগেও মেয়েটা তার সাথে কথা বলল, তাহলে এখন এমন নিস্তেজ অবস্থায় পড়ে আছে কেন? কিয়ান পাথরের মূর্তির মতো সেখানেই পড়ে রয়েছে। আশেপাশের মানুষজন আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তখনই সেখানে কিয়ারাকে কোলে নিয়ে উপস্থিত হয় আরিয়ান। কিয়ারা শব্দ করে কান্না করছে, বারবার মাম্মাম মাম্মাম করছে। কিয়ানের এতক্ষণই হুঁশ আসে। সে এতক্ষণ কিয়ারাকে একা বাইরে ওভাবে রেখে এসেছিল। কিয়ান কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। হাঁটতে ভীষণ রকমের কষ্ট হচ্ছে তার। এই কষ্ট কমবার নয়। আরিয়ান বুঝতে পারলো কিয়ানের ভেতরের অবস্থাটা, তাই কিছু বলতে গিয়েও থেমে যেতে নিল। আবারও বলার জন্য মুখ খুলে বলে ওঠে, স্যার, আমার মনে হয় ম্যামের অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আমি যদি একটু আগে না আসতাম তাহলে হয়তো কিয়ারাকে পেতেন না আপনি। কয়েকজন আপনার গাড়ি থেকে কিয়ারাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আরিয়ানের কথা শুনে কিয়ানের বুকটা আরেক দফা আটকে ওঠে। আরিয়ানের কোলে থাকা কিয়ারাকে চট করে নিজের কোলে নিয়ে সারা মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে। তার একটু অসাবধানতার কারণে বিরাট বড় ক্ষতি হওয়ার থেকে বেঁচে গেছে তার মেয়েটা। নিজের এমন অসাবধানতার জন্য আরেক দফা ভীষণ রকমের রাগ লাগলো নিজের প্রতি। সে এতটা কেয়ারলেস হলো কবে? কিয়ার নিজের মনের অবস্থা কাউকে বোঝাতে পারছে না। এই মুহূর্তে কেমন জানি সবকিছু এলোমেলো লাগছে। তারপর নিজেকে সামলে আরিয়ানের দিকে তাকিয়ে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, আরিয়ান, খুঁজে বের করে সব কে করেছে। সময় দিলাম তোকে, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে বের কর। আমার বুকে আঘাত করেছে, এবার কোনোভাবেই ছাড়বো না এদের। তীব্র ক্ষোভে ফেপে উঠেছে তার সারা অঙ্গ। মুহূর্তেই সবকিছু জ্বালিয়ে ছারখার করে দিতে ইচ্ছা করছে। কিয়ারার মাথাটা এখনো চেপে ধরে রেখেছে নিজের বক্ষস্থলে। বুকটা বড্ড ভার হয়ে আছে আজ। ভীষণ রকমের অসহ্য জ্বালাপোড়া ছারখার হচ্ছে তার অন্তঃকরণ। জ্বলছে এক অসহায় ব্যথার আগুন। তার করা এতদিনের পাপের শাস্তি কি সে পাচ্ছে? এমন শাস্তি সে চায় না, যে শাস্তিতে আহিরাকে এমন মরণ ফাঁদে আটকে ছটফটাতে হবে। যদি শাস্তি পেতে হয় তাহলে তার শরীরে রক্তক্ষয় করে শাস্তি দেওয়া হোক। তবু এমন শাস্তি সে পেতে চায় না। কিয়ান উঠে দাঁড়ালো। কিয়ারা একাধারে কেঁদে চলেছে। কি করে আটকাবে সে? তার পাপের শাস্তি এইভাবে না পেলেও পারত। আহিরা কতটা কষ্টে আছে। এই মেয়েটাকে দ্বিতীয়বারের মতো হারানোর শক্তি তার কাছে নেই। আগেরবার হারিয়েও ফিরে পেয়েছে, কিন্তু এবার হারালে সে নিজেই হারিয়ে যাবে। এত সহ্য ক্ষমতা তার নেই। আহিরার গায়ের তাজা রক্ত এখনও তার গায়ে লেপ্টে রয়েছে, লাল রঞ্জকের মতো। এই প্রতিটা রক্তের ফোঁটা তার কাছে কতটা মূল্যবান সেটা শুধু সেই জানে। যদি পারত নিজের শরীর কেটে এসব রক্ত নিজের মধ্যে নিয়ে নিত আজীবনের জন্য, কিন্তু এটা সম্ভব নয়। মিডিয়ায় অলরেডি জানাজানি হয়ে গেছে, তাই বাইরে ভিড় জমতে শুরু করেছে। কিন্তু এটা হসপিটাল হয়, এখানে ভেতরে আসা নিষেধ। অনেক রোগী আছে এখানে, তাই এত শব্দ একদমই ঠিক হবে না। আরিয়ান ভাগ্যক্রমে কিয়ানের কাছে আসছিল কিছু জরুরি ফাইল নিয়ে। মাঝ রাস্তায় এক গার্ডের ফোন আসে। সে সহ আরও অনেক গার্ডকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলা এখানে এসে পৌঁছাতে পেরেছে। এখানে আসার পর কিয়ান বা গার্ডকে না দেখতে পেয়ে আরিয়ান ভেতরে যেতে নিয়েছিল। সেই সময় গাড়ির দিকে নজর পড়ায় কিয়ারাকে কিডন্যাপ করার বিষয়টি দেখতে পায়। কিয়ারা গভীর নিদ্রায় ছিল, আর সেটারই সুযোগ নিয়েছিল সেই কালো মুখোশধারী মানুষ দুটো। আরিয়ান আর বাকি গার্ডদের দেখে সেখান থেকে কোনো রকমে চলে গেলেও সেখানকার একজনের এনআইডি কার্ড পড়ে যায় নিজের অজান্তেই। এই কারণে লোকগুলোকে খুঁজে বের করতে তাদের বেশি সময় লাগবে না। নীলিমার বুকে দিনের আলো মিলিয়ে গিয়ে কালো আধারে তলিয়ে গেছে। পাখিরা ফিরে গেছে নিজেদের নীড়ে। ব্যস্তময় শহরে তার মতোই ব্যস্ত রয়ে গেছে প্রতিদিনের মতো। এই সবে থমকে দিয়েছে কিয়ান সহ বাকিদেরও।
হসপিটালের করিডোরে রাহেলা চৌধুরী, দিয়া, রাজীব উপস্থিত আছে। দিয়ার কোলে কিহারা। বাচ্চাটা মাম্মাম মাম্মাম বলে পাগল করে দিয়েছে, কোনো রকমে সামলানো গেল। পরক্ষণে আবারও একই সুরে কেঁদে উঠছে। দিয়া নিজেও কান্না করতে পারছে না কিয়ারার জন্য। সে কাঁদলে কিয়ারা আরও পাগল করে দিবে। আহিরার অবস্থা কেমন এখনও ডাক্তাররা বলতে পারছেন না। কিয়ান প্রায় পাগলই হয়ে উঠেছে। ডাক্তারদের বের হতে না দেখে অপারেশন থিয়েটারের দরজায় অসংখ্যবার ধাক্কাধাক্কি করে খোলার চেষ্টা চালিয়েছে। বারবার এমন পাগলামি কেউই সামাল দিতে পারছিল না। কিয়ানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। এতগুলো মানুষ চেয়েও থামাতে সক্ষম হচ্ছিল না। সঙ্গে ছিল কিয়ানের আর্তচিৎকার, যে চিৎকার সকলের শ্রবণেন্দ্রে পৌঁছালেও যার জন্য আর্তচিৎকার তার কাছে পৌঁছালো না। রাহেলা চৌধুরী নিজের ছেলের এমন হাল আবারও দেখে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এর আগেরবারও যখন আহিরার মৃত্যুর খবর শুনেছিল ঠিক এমনটাই হয়েছিল। আহিরার মৃত্যুর শোক যেন কিয়ানের মস্তিষ্ক সহ মন কোনোটাই সহ্য করতে পারেনি। আর এখন তো নিজের চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেছে, এটা আরও মানতে পারছে না। রাহেলা চৌধুরী খুব ভালো করেই জানেন তার ছেলে পাগলের মতো ভালোবাসে আহিরাকে। 4টা বছর মুখে মুখে ঘৃণার কথা বললেও আহিরার জন্য যে তার ছেলের অন্তরটা কাঁদত, সেটা সে মা হিসেবে খুব ভালো করেই জানেন। আহিরার শোক থেকে বের করার জন্য এক প্রকার বাধ্য হয়ে রিয়ার সঙ্গে বিয়ে দিলেও কিয়ান মন থেকে সেই বিয়ে কোনো কালে মেনে নেয়নি। আহিরা মরেও তার স্মৃতি কিয়ানের ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে প্রতিটা দিন। যে ছেলে নেশা করতো না সেই ছেলে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল ওইসব ছাইপাশ। 1 ঘন্টা আগে কিয়ানের পাগলামি অতিমাত্রায় বেড়ে যাওয়ায় রাজীব সহ বেশ কয়েকজন মিলে তাকে ধরে ইঞ্জেকশনের মাধ্যমে সেন্সলেস করে রেখেছে অন্য কেবিনে। জানা নেই এইভাবে কত সময় আটকে রাখতে পারবে। রাহেলা চৌধুরী ভাবনার মাঝে কেবিন থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসতে রাহেলা চৌধুরী সহ রাজীব সেদিকে ছুটে যায়। শব্দগুলো কিয়ানকে যে কেবিনে রাখা হয়েছে সেখান থেকে আসছে। কিয়ান বিকট শব্দ করে চিৎকার করছে আর কেবিনে থাকা জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। কিয়ানকে পাহারা দেওয়ার জন্য সেখানে 2 জন গার্ড রেখেছিল, তাদের উপরেই গর্জে উঠছে কিয়ান। রাহেলা চৌধুরী আর রাজীব কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখতে পায় কিয়ান আবারও কিছু ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাহেলা চৌধুরীকে দেখে কিয়ান সেটা ফেলে দিয়ে তার কাছে ছুটে গিয়ে পাগলের মতো বলতে থাকে, মা, মা, আমার আরো কোথায়? আমার আরো কোথায়? বল না মা। ও মা, ওরা ওকে কষ্ট দিচ্ছে। আমার কাছে এনে দাও না ওকে। ওকে এনে দাও মা। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। দেখো, এইখানটা আটকে আছে। নিজের হাতের সাহায্যে গলার দিকে দেখায়। ও মা, মা, তুমি তো আমার চাওয়া অপূর্ণ রাখো না। এনে দাও না ওকে। ওর এত এত রক্ত আমার শরীরে। দেখো কত কষ্ট পাচ্ছে আমার আরো, আমার জানটা। ও মা, এনে দাও না ওকে। এনে দাও না ওকে। এনে দাও ওকে। আমার আরো, আমার জানটা পুড়ে খা খা করে যাচ্ছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে মা, সহ্য করতে পারছি না। এনে দাও ওকে মা, এনে দাও। রাহেলা চৌধুরীর বুকের ভেতরটা যেন মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সন্তানের এমন করুণ উন্মত্ত দশা দেখার চেয়ে নিষ্ঠুর দৃশ্য আর কিছু হতে পারে না। তিনি শক্ত হাতে কিয়ানকে আঁকড়ে ধরলেন, ঠিক যেমনটা ছোটবেলায় ভয় পেলে ধরতেন। আজও সেই ভঙ্গিতেই, তবে আজ ভয়টা সন্তানের আর অসহায়তা মায়ের। রাহেলা চৌধুরী কিয়ানের মাথাটা মায়ের বুকে ঠেকিয়ে কাপা কণ্ঠে বললেন, শোন কিয়ান, আমার দিকে তাকা। আহিরা এখনো বেঁচে আছে। ডাক্তাররা চেষ্টা করছে। আল্লাহ চাইলে ও ঠিক হয়ে যাবে বাবা। একটু শান্ত হও। তুই যদি এমন করিস তাহলে হবে কি করে বল? কিন্তু যুক্তি আজ কিয়ানের কাছে অচল। বাস্তবতা তার মস্তিষ্কে ঢুকছে না আজ। কিয়ানের চেতনা আটকে আছে এক ভয়ঙ্কর অন্ধকারে, যেখানে শুধু রক্ত, যন্ত্রণার, হারানোর আতঙ্কের ছাপ। আহিরাকে হারিয়ে ফেলার আতঙ্ক। মায়ের বুকেই মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল সে। সেই কান্নায় কোনো শব্দ নেই, আছে শুধু ছিন্ন ভিন্ন আত্মার গোঙানি। যেই ছেলে ছোটবেলায় ব্যথা পেলেও চোখের জল ফেলতো না, সেই ছেলে আজ অশ্রু ঝরাচ্ছে। রাজীব নীরবে দাঁড়িয়েছিল। জীবনে বহু কঠিন দৃশ্য দেখে, কিন্তু এই মুহূর্তে তারও চোখ দুটো ভিজে উঠল। কিয়ানকে সে শক্ত, নির্মম, অবিচল মানুষ হিসেবে জানত, অথচ আজ এই মানুষটা ভেঙে পড়েছে কাচের মতো। কিয়ানের মনের অবস্থা সে চাইলেও বুঝতে পারবে না, কারণ কেউ কারো জায়গায় না দাঁড়ালে সেই কষ্টটা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। ধীরে ধীরে কিয়ানের শরীর নিস্তেজ হয়ে এলো। ইঞ্জেকশনের প্রভাব আর মানসিক ক্লান্তি মিলিয়ে সে রাহেলা চৌধুরীর কোলে ঢলে পড়ল। রাহেলা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে যেতে যেতে চোখ বন্ধ করে দোয়া করতে লাগলেন, যাতে কোনোভাবে তার প্রার্থনার স্রোতে কোনো অলৌকিক শক্তি নেমে এসে সবকিছু ঠিক করে দেয়, আহিরাকে সুস্থ করে দেয়। ঠিক তখনই অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল। এই নিভে যাওয়া আলো যেন সবাইকে একযোগে কাঁপিয়ে দিল। দরজা খুলে বেরিয়ে এলেন একজন সিনিয়র ডক্টর। মুখে ক্লান্তির ছাপ, চোখে গভীর নির্লিপ্ততা, যে নির্লিপ্ততা অনেক লড়াই দেখে এসেছে এতদিনে। করিডোরের নিস্তব্ধতা আরো ঘনীভূত হলো। দিয়ার বুকের ভেতর কিয়ারা আবার কেঁদে উঠল। মাম্মা। রাহেলা চৌধুরী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বুকের ভেতর দম আটকে আসছে, তবু দৃঢ়তা আঁকড়ে ধরে ডাক্তারের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার, আমার মেয়ে।
ডাক্তার এক মুহূর্ত থামলেন। তিনি পাশে দাঁড়ানো রাজীবকে কাছে আসতে বললেন। রাজীব এগিয়ে এলে তিনি ভারী স্বরে বললেন, অপারেশনটা খুবই ক্রিটিক্যাল ছিল, প্রচুর ব্লাড লস হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। কিয়ানের নিথর শরীরটা হঠাৎ কেঁপে উঠল। চোখ খুলে গেল তার মুহূর্তে। সে ছুটে এলো সামনে, কণ্ঠ ভাঙা, চোখে রক্তিম অগ্নিগোলকের মতো হয়ে আছে। রাগে হিসিস করতে করতে বলল, তাই তুই কি বলিস আমার জানকে নিয়ে? মরতে চাস নাকি? খুব সাহস তোর এমন কথা বলার? কিয়ানের কথা শুনে ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন, দেখুন মিস্টার চৌধুরী, আমি আপনার দিকটা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় আপনি যদি এমন করেন তাহলে হবে না। আমার কথা মন দিয়ে শুনুন, এখনো বিপদ কাটেনি। পরের 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। পেশেন্টের মাথার অবস্থা একদমই ভালো না, কোনোভাবেই রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। আমরা মাথা সেলাই দেওয়ার জন্য ওনার সব চুলগুলোও কেটে ফেলেছি, তারপরও লাভ হয়নি। আপনারা ওনাকে বাইরে নেওয়ার ব্যবস্থা করুন। বাংলাদেশে এমন ক্রিটিক্যাল অপারেশন করা সম্ভব নয়। ওনাকে যত দ্রুত সম্ভব বাইরে উচ্চ কোনো চিকিৎসা করান। জ্ঞান ফেরানোর এই মুহূর্তে কোনো চান্স নেই। ওনাকে আমরা এমার্জেন্সিতে রেখেছি, কোনো রকমে বেঁচে আছে। ওনার নিঃশ্বাস নেই বললেই চলে, লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, বাকিটা আল্লাহই ভরসা। এই কথাটুকু কিয়ানের বুকে আবার আগুন ধরিয়ে দিল। বেঁচে আছে এই শব্দটাই তার জন্য এখন অক্সিজেন। ডাক্তারের বলা প্রতিটা বাক্য তার গলার ভিতর কাটার মতো বিঁধে রইল। এত ভয়ানক বাক্যগুলো কি করে তার আহিরার ব্যাপারে বলে গেল ডাক্তার? হুশ জ্ঞান হারিয়ে ডাক্তারের উপর হামলে পড়ল সে। সিংহের মতো গর্জে উঠে বলতে থাকলো, এত সাহস আমার জানকে নিয়ে এসে বলিস? যখন বলের কাজ করতে পারবি না তখন আগে বলিস না কেন? আমার আরো কি কষ্ট দিচ্ছিস তুই এতক্ষণ ধরে? তোদের একটা আরো চাকরি থাকবে না, শুধু একটু অপেক্ষা কর, তোদের সবাইকে আমি দেখে নেব। আমার জানকে কষ্ট দিচ্ছিস তোরা। সবাই মিলে কিয়ানের কাছ থেকে ডাক্তারকে ছাড়িয়ে আনে। কিয়ান নিজেকে আবারও ছাড়িয়ে আইসিইউর কাছে ছুটে যায়। আইসিইউর কাছে দেয়ালের ওপাশে শুয়ে আছে আহিরা। সাদা আলোয় তার শরীর আরো ফ্যাকাশে, আরো ভঙ্গুর দেখাচ্ছে। নানান তার নল যন্ত্রে জড়িয়ে তার অস্তিত্ব টিকিয়ে রাখা হয়েছে। বুক ওঠানামা করছে যান্ত্রিক নিয়মে, যেন প্রাণটুকু এখনও সিদ্ধান্তহীন। আহিরার মাথা ভর্তি কেশ ভারীগুলো নেই। এই সবেই কিয়ানের বিন্দুমাত্র কিছু যায় আসে না। যায় আসে শুধু এটাতেই তার আহিরা তার কাছে ফিরে আসুক যে কোনো মূল্যে। কিয়ান ধীরে ধীরে কাচের কাছে গিয়ে দাঁড়ালো, হাতটা তুলে রাখলো কাছে। ভীষণ কষ্টে কয়েকটা বাক্য উচ্চারণ করলো। শুনছিস জান? কণ্ঠ নামলো ফিসফিস করে। আমি এসেছি, এবার আর কোথাও যেতে দেবো না তোকে। আমার জান নে, আমার রক্ত নে, সবকিছু কেড়ে নে, কিন্তু তবুও ফিরে আয়। কাচের ওপারে আহিরা শুনল না, কিছুই শুনল না কিয়ানের আর্তনাদগুলো। শুনলে কি কেঁদে উঠতো? হয়তো হ্যাঁ। ভালোবাসার মানুষকে কি যন্ত্রণায় দেখা যায়? না, একদমই না। ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। নীলিমার বুকে আলো জ্বলার আগেই আহিরাকে নিয়ে পাড়ি জমিয়েছে সিঙ্গাপুরে। কিয়ানের নিজস্ব জেট থাকায় তেমন কিছুই করতে হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স নেয়নি কিয়ান। সঙ্গে 4 জনের মতো ডাক্তারও রয়েছে। আহিরার কোনো প্রকার সমস্যা যাতে না হয় সে সব কিছুই ঠিকভাবে করা হয়েছে। রাত 12টার দিকে আহিরাকে নিয়ে পাড়ি জমিয়েছে কিয়ান। কিয়ারা রাহিলা চৌধুরী আর দিয়ার কাছে আছে, তারা কালকের মধ্যে চলে আসবে। এখন শুধু কিয়ান আর রাজীব রয়েছে আহিরার সঙ্গে। কিয়ানের শরীরের অবস্থা ভালো না, যে কোনো সময় সেন্সলেস হয়ে পড়ে যেতে পারে। মানসিক অবস্থা একদমই ভালো না। রাজীব কোনো রকমে কিয়ানের শরীরে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, যার কারণে গভীর নিদ্রায় তলিয়ে কিয়ান। রাজীব নিজেও চিন্তিত আহিরাকে নিয়ে। সামনে কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ারাটা কান্না করতে করতে কতবার আহিরার কাছে আসতে চেয়েছে তার নেই হিসাব। দিয়া শেষ মুহূর্তে আর শক্ত থাকতে পারেনি, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল কিয়ারাকে বুকে জড়িয়ে। ছোট্ট বাচ্চাটা জানেও না তার মা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই লড়াইয়ে কি হবে কেউ বলতে পারছে না। খরস্রোতা নদীর মতো এই সময় অবিরাম বয়ে চলে তার নিজস্ব ছন্দে। এক মুহূর্তের জন্য থামবার বাসনা জাগে না তার নির্মম পাষাণ বুকে। সে অপেক্ষা শেখেনি, বরং যারা তাকে অবহেলা করে তাকে নিঃশব্দে পদদলিত করে এগিয়ে যায় তাদের দিকে। তাই এই সময়কে আঁকড়ে ধরতে হয়, যত্নে ব্যবহার করতে হয় সময়ের মধ্যে। কারণ একবার সে হাতছাড়া হলে আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। সময় পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, যাকে অর্থ দিয়ে কেনা যায় না, আবার কোনো বাজারেও বিক্রি করা যায় না। এইভাবে দেখতে দেখতে গড়িয়ে গেছে একটা দীর্ঘ মাস। অথচ আহিরার অবস্থার বিন্দুমাত্র উন্নতি নেই। স্ট্রেচারের উপর সে পড়ে আছে নিথর এক বোবা পুতুলের মতো, যেখানে প্রাণ আছে অথচ প্রাণের কোনো স্পন্দন নেই। চারিপাশের সবাই কেবল একটা নিঃশ্বাস টিকিয়ে রাখার ব্যর্থ প্রয়াসে ব্যস্ত হয়ে আছে। আহিরা এখনও কোমায় আচ্ছন্ন। কবে তার চেতনা ফিরবে সে প্রশ্নের উত্তর ডাক্তারদের কাছে অস্পষ্ট। লাইফ সাপোর্টে রাখা হয়েছে এখনও। মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলেও বাকিটা এখন সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছের হাতে সমর্পিত। প্রার্থনা ছাড়া আর কোনো পথ খোলা নেই।
এই মুহূর্তে দিনগুলো এভাবেই নিঃশব্দে গড়িয়ে যাচ্ছে। আহিরার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরে না কিয়ান। ছায়ার মতো 24 ঘন্টা লেগে থাকে আহিরার অস্তিত্বের কিনারায়। এক পলকের জন্য আহিরাকে নিজের দৃষ্টিসীমার বাইরে যেতে দেয় না, যেন চোখ ফিরালেই সব শেষ হয়ে যাবে। কিয়ান অপেক্ষা করছিল একদিন আহিরা চোখ মেলবে, অধৈর্যরা নেড়ে কথা সবকিছু আগের মতো হয়ে যাবে, যেন কিছুই ঘটেনি। কিন্তু বাস্তবতা নির্মম, আর সেই নির্মমতার ভারে কিয়ারাও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। মাম্মাম ছাড়া কিয়ারা নীরব ক্ষয়ে যাওয়ার পথে। দিয়া, রাহেলা চৌধুরী কিংবা কিয়ান কেউই আর কিয়ারাকে সামলাতে পারে না। আগে যেমন পাপাকে দেখার আকুতি নিয়ে ঠোঁট উল্টে অশ্রুধারা ঝরাতো, এখন ঠিক তেমন করে সে মাম্মার কাছে যাওয়ার বায়নায় অস্থির হয়ে ওঠে। জন্মের পর থেকে বাবার শূন্যতা আহিরা কোনোভাবে সামলে নিলেও কিন্তু এই শূন্যতা ভিন্ন। কিয়ারা তার প্রতিটা দিন, প্রতিটা নিঃশ্বাস জুড়ে বড় হয়েছে আহিরার সান্নিধ্যে। সেখানে একটা মাসের বেশি সে এখন তার মায়ের গন্ধটুকু পায় না। কিয়ান বহুবার কিয়ারাকে নিয়ে এসেছে আহিরার কাছে, বারবার বোঝানোর চেষ্টা করেছে মাম্মাম খুব ক্লান্ত, তাই নিদ্রায় ঘুমে ডুবে আছে। একদিন এই নিদ্রা ভাঙবে, সেদিন আবার কিয়ারার মাম্মা তার কাছে ফিরে আসবে। কিন্তু শিশুর মন মানে না, বয়সী বা কত তার, এতটুকু প্রাণ মা ছাড়া থাকবে কিভাবে? এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হয় কিয়ানের। না সে নিজের মেয়েকে শান্ত করতে পারছে, না পারছে আহিরার যন্ত্রণাকে লাঘব করতে। যদি পারত আহিরার সমস্ত ব্যথা নিজের শরীরে টেনে নিয়ে তাকে আগের মতো করে দিত, কিন্তু বাস্তবতা চাওয়ার কাছে মাথা নোয়ায় না। কিয়ানের নিজের অবস্থাটাও শোচনীয়। সে নিজেকেই ভুলে গেছে একদমই। অযত্নে চুল বড় হয়ে এলোমেলো হয়ে আছে, মুখ ভর্তি দাড়ি তাকে আরও উন্মাদ করে তুলেছে। নিদ্রাহীন চোখের নিচে জমে উঠেছে গভীর কালো দাগ, শরীর থেকে ঝরে পড়েছে শক্তি আর মাংস। রাহেলা চৌধুরী গার্ড দিয়ে নিয়মিত খাবার পাঠালে অধিকাংশ সময় সেই খাবার অক্ষতই পড়ে থাকে। এইসবের ভেতরে কোথায় যেন হারিয়ে গেছে রিয়ার অস্তিত্ব। কারো ভাবনায়ও নেই সেই কেমন আছে, কোথায় আছে, কেউ জানে না, জানার চেষ্টাও করে না। নাদিমের খোঁজ অবশ্য পাওয়া গেছে, নেদারল্যান্ডের আমস্টারডামে আছে সে, কিন্তু এই মুহূর্তে এসব তথ্য কিয়ানের কাছে অর্থহীন। আহিরা সুস্থ না হওয়া পর্যন্ত তার দৃষ্টি, তার চিন্তা, তার অস্তিত্ব সবকিছুই থমকে আছে এক জায়গায়। সেদিন যারা অ্যাক্সিডেন্ট করিয়েছে তাদেরকেও ধরা হয়েছে, কিন্তু এখন কিয়ানের একমাত্র সম্বল অপেক্ষা ছাড়া কিছুই নেই। আহিরা একবার চোখ মেলুক, তারপর সময়ের কাছে জমে থাকা সব ঋণ সে একে একে শোধ করবে। প্রত্যেককে বুঝিয়ে দিবে তাদের অবস্থান, কাউকে ছাড় দিবে না সে। এক একটাকে সেইভাবেই তরপাবে যেভাবে তারা তার কাছের মানুষগুলোকে যন্ত্রণা দিয়ে পুড়িয়েছে। সময়টা ঠিক দুপুর 1টার গাঢ় প্রহর। সূর্য তখন আকাশের শীর্ষে বসে যেন দগ্ধ আগুনের মুকুট পড়ছে। মনে হচ্ছে বহির্বিশ্বের বাতাস ভারী, নিঃশ্বাস নিলেই মনে হয় ফুসফুসে ঢুকে পড়ছে গলিত ধাতুর মতো উত্তাপ কিছু। দূরে দৃষ্টিপাত করলে চোখের তারে আগুনের ঝিলিক লাগলে চক্ষুজোড়া যেন মুহূর্তে ঝলসে ছাই হয়ে যাবে। তবু এই অগ্নিদগ্ধ দুপুরেও আকাশ নিরুত্তাপ নয়। নীলিমার বুক চিরে পক্ষীকুলের উচ্ছল বিচরণ করছে। সারিবদ্ধভাবে ডানার ছন্দে তারা উড়ে চলেছে গন্তব্যহীন ঠিকানায়। কোথাও পৌঁছানো তারা নেই, তবু এগিয়ে চলেছে তারা, থামার তারা নেই। সিঙ্গাপুরের এক বিশাল অভিজাত হাসপাতালের করিডোরে বসে আছে কিয়ান। মার্বেলের মেঝে নিঃশব্দের প্রতিফলিত করে ঝকঝকে আলো, যেখানে প্রতিটি পদচারণা হিসেবে সংযত। সাদা আর ধূসর রঙের আধিপত্যে গড়া করিডোরগুলোতে শব্দের চেয়ে নীরবতায় বেশি উচ্চকিত হয়ে আসলো। আধুনিক যন্ত্রের মৃদু বিপ বিপ ধ্বনি এখানে জীবনের নারীর মতো কাজ করছে, অদৃশ্য নির্ভুল ছন্দে স্পন্দিতের সাথে। জীবনের কিছু কিছু ক্ষণে মানুষ নিজের কাছে অচেনা হয়ে ওঠে, যুক্তির শির দ্বারা ভেঙে পড়ে। সিদ্ধান্ত নামক শব্দটি অর্থহীন হয়ে যায় নিজের কাছে। যে ভুলগুলো একসময় অনিবার্য মনে হয়েছিল, সেগুলো একদিন বুকের ভিতর পাথরের মতো চেপে বসে। তখন মানুষ বুঝতে শেখে ভুল শুধরানোর জন্য সময় নয়, সাহস লাগে। আর সাহস হারালেই জন্ম নেয় অনুশোচনা, দীর্ঘশ্বাস। কিয়ান ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে আছে এখন, নিজের হাতে গড়া অবিশ্বাসের ধ্বংসস্তূপের সামনে। নির্বাক এক মানুষে। আহিরার প্রতি তার সন্দেহ কোনো আকস্মিক ঝড় ছিল না, ছিল ধীরে ধীরে জমে ওঠা বিষাক্ত কুয়াশা, যা সে নিজেই ছড়িয়েছিল প্রথমে। অবিশ্বাস শব্দটা এসেছে সবশেষে। এর আগে অপরাধ বোধটা তাকে কুড়ে কুড়ে খেয়েছিল। আহিরা রক্ষা না করতে পারায় তাদের মাঝে যে বিশ্বাস একদিন নিঃশর্ত হওয়ার কথা ছিল, তা সে নিজ হাতে ছিন্ন ভিন্ন করেছে। অথচ আহিরা কখনো দাবি করেনি, কখনো কিছুর বোঝা চাপায়নি। সে শুধু নিঃশব্দে কিয়ানের কাছে থাকতে চেয়েছিল একটুখানি বিশ্বাস। কিন্তু সেই মুহূর্তে সে অন্ধের মতো ছুঁড়ে ফেলেছিল আহিরাকে। অবিশ্বাসের একটুখানি আচুরি একটা সম্পর্কে গভীর ক্ষত হয়ে ওঠে। কিয়ান তা বুঝেছে খুব দেরিতে। কিয়ানের অন্তঃকরণে জন্ম নিয়েছে ভয়ের রাজ্য। এই রাজ্য কোনো ধন সম্পদের নয়, বরং তার আহিরাকে ঘিরে, তার আরুকে ঘিরে। ভয়ের জন্ম তখনই, আহিরাকে হারিয়ে ফেলার ভয়। কিয়ানের বুকের ভেতরে ঘাপটি মেরে বসে রয়েছে এখন বিষধর সাপের মতো। প্রতিটা নিঃশ্বাসে সে অনুভব করছে আহিরা শূন্যতার হাহাকার। আহিরা সবার কাছে শুধুই একজন মানুষ হতে পারে, কিন্তু আহিরা নামের মানুষটি যে তার জীবনের একমাত্র স্থির বিন্দু।
কিয়ান আজকে প্রথমবারের মতো বুঝলো ভালোবাসা জয় করার যুদ্ধ নয়, এটা রক্ষা করার দায়িত্ব। সময় থাকতে যার মূল্য দিতে হয় বিশ্বাসে, যত্নে, নিঃশব্দ উপস্থিতির সাথে। সময় ফুরিয়ে গেলে ভালোবাসা আর ফিরে তাকায় না, তখন শুধু পড়ে থাকে স্মৃতির ধ্বংসাবশেষ আর দেরিতে শেখা বোধ। সে পস্তাচ্ছে, প্রতিনিয়ত পস্তাচ্ছে নিজের করা ভুলের জন্য, অবিশ্বাসের জন্য, আর সেই মানুষটিকে আঘাত করার জন্য যে তাকে নিঃশর্তে ভালোবেসে। তাই ভালোবাসার সময় থাকতে মূল্য দিতে হয়, দেরি হলে তার শাস্তি আজীবন বয়ে বেড়াতে হয়। কিন্তু সে চায় না এমন শাস্তি। শাস্তি যদি পেতে হয় তাহলে তার অন্য কোনো শাস্তি দিক, তাও এমন ভয়ানক শাস্তি কিয়ানের ভাগ্যে না লেখা হোক। হঠাৎই কাঁধে কারো স্পর্শ পেতে কিয়ান নিজের ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসে। সামনেই রাজীব দাঁড়িয়ে আছে। ছেলেটা নিজের কাজ পেলে কিয়ানের পাশে থাকার জন্য এখানেই রয়ে গেছে। রাজীব কিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠস্বরে বলে, কিয়ান, তুই যদি নিজের খেয়াল না রেখে এইভাবে থাকিস তাহলে কি করে হবে বল? কিয়ারাকে দেখেছিস? বাচ্চারা কিছু খেতে চায় না। আহিরার চিন্তায় তুই কিয়ারার দিকটা কেন ভাবছিস না? তোর কাছে তাও একটু হলেও ভালো থাকে। তোর যেমন অবস্থা ওরও এমনই, কারণ বাচ্চাটা মা ছাড়া থাকেনি এতদিন দূরে। যত যাই হোক, একটা বাচ্চার দিন শেষে মাকে প্রয়োজন হয়। ওকে সময় দে। জানি তোর জন্য ব্যাপারটা সহজ নয়, তাও চেষ্টা কর। আহিরা ঠিক হয়ে যাবে, ভরসা রাখ আল্লাহর ওপর। কিয়ানের ইচ্ছে করলো নিজের গালে দুটো থাপ্পড় মারতে। সে কোনো কিছুতেই ভালো না, না ভালো স্বামী হতে পেরেছে আর না ভালো বাবা। আহিরার চিন্তায় নিজের মেয়ের দিকেই তাকাতে ভুলে গেছে, ঠিকমতো কাছেও যেতে পারে না। কিয়ারের পছন্দ না হসপিটালের এই গন্ধ, তাই আনা হয় না বেশি। দিনে দু একবার ভিডিও কলে কথা হয় শুধু। এখানে নিজেদের বাড়ি থাকায় হোটেলে উঠতে হয়নি কারো। এখানে অবশ্য বাড়িটা ইউসুফ চৌধুরী বানিয়েছেন, কারণ তার দেশের বাইরে বলতে সিঙ্গাপুরে বিজনেস ছিল, তাই বেশিরভাগ সময় সিঙ্গাপুরে এসে থাকতে হতো। হলিডেতে এখানেই আসতো, তাই এখানেও একটা বাড়ি বানিয়েছিলেন। খাবার খেতে নিয়ে দিয়াসহ রাহেলা চৌধুরী কিয়ারাকে বারবার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না কোনো। বারবার মুখ থেকে ফেলে দিচ্ছে। কিয়ারা দিয়ার দিকে তাকিয়ে ভেজা গলায় আধো আধো স্বরে বলে, আন্নি, মাম্মাম যাবো। মাম্মাম কোথায়? মাম্মাম যাবো। দিয়া আর রাহেলা চৌধুরী কি বলবেন বুঝতে পারছে না। দিয়া অসহায় চোখে তাকিয়ে বলে ওঠে, আমার সোনা বুড়ি খেয়ে নে, মাম্মাম কাজে গেছে সোনা, এসে পড়বে। এখন তুমি যদি না খাও তাহলে মাম্মাম জানতে পারলে কষ্ট পাবে। কেয়ারা বুড়ি কি চায় তার মাম্মাম কষ্ট পাক? কিয়ারা মাথা দুলিয়ে না জানায়। সে চায় না তার মাম্মাম কষ্ট পাক, কিন্তু শিশুমন্ত বারবার মায়ের স্নেহময় স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। মায়ের মতো অনেকেই হতে পারে, কিন্তু মা হতে পারে না। মা মাই হয়। নীলিমার বুকে ঢলে পড়েছে সূর্য, বাতাসের সাথে লেগে আছে ভ্যাপসা গরম। গন্তব্যহীন পক্ষীরাজরা তাদের ডানা উজাড় করে মুক্ত নীলিমায় ডালা মেলছে। বিলাস আকারের বারান্দায় অনেক রকমের ফুলের দেখা মিলেছে। বাইরে থেকে আসা হালকা বাতাসে তারাও নড়ে উঠছে অবিরাম। রিয়া নিজের খোলা কেশরাশি নিয়ে বসে আছে, আনমনা হয়ে। চোখের নিচে কালি জমেছে, দেখতে বেশ অগোছালো লাগছে। হঠাৎ কারো ডাকে হুঁশ ফিরে আসে। গভীর চিন্তায় মগ্ন তার মন। পিছনে ফিরে তাকাতে ইশরাত শিকদারকে দেখতে পায়। রিয়া খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়ান এমন ছন্নছাড়া ভাব দেখতে দেখতে ইশরাত শিকদার নিজেই বিরক্ত হয়ে পড়েছে। বারবার একই কথা বোঝাতে বোঝাতে তিনি নিজেই ক্লান্ত। ইশরাত শিকদার রিয়ার দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলে, এত চিন্তা ভাবনা ছাড়ো, খাবার খেয়ে নাও। সকাল থেকে কিছু খাওনি। রিয়া তার মায়ের দিকে তাকিয়ে আনমনেই বলে, মা, কিয়ান আমাকে কেন ফোন করছে না? ওর কি আমার কথা মনে নেই? ওই আহিরা এখনো কেন নিঃশ্বাস নিচ্ছে? শেষ হয়ে যাচ্ছে না কেন? রিয়ার এমন পাগলামি কথাবার্তা শুনে ইশরাত শিকদার রাগের সাথে ধমক দিয়ে বলে, রিয়া, তোমার এবার থামা উচিত না? এইসব করে কি প্রমাণ করতে চাও? তুমি একটা খুনি। পরপর দুবার আহিরাকে মারতে চেয়েছো। তোমার জন্য ওবার ইউসুফ সাহেব মারা গেছে। এটা যদি ওই বাড়ির কানে যায় কি হবে ভাবতে পারছো? আর এবার কিয়ান তোমাকে বা নাদিমকে ছেড়ে দিবে না বলে মনে হয়। যে লোকগুলো দিয়ে কাজ করিয়েছো তারাও ধরা পড়েছে। তুমি চাইলেও ওদের ছাড়াতে পারবে না, যতক্ষণ না কিয়ান ছাড়াতে চাইছে। তাই সাবধান হয়ে যাও। সবসময় যে ভাগ্য তোমার সায় দিবে এমনটা নয়। মনে রেখো, একবার দুবার ছাড়া পাওয়ার এই মানে নয় যে বারবার পাবে। রিয়া তার মায়ের দিকে চট করে তাকায়। তার মা হয়ে তার সায় না দিয়ে এমন কথা কেন বলছে? কেউ কেন দেখে না সে শুধুই কিয়ানকে চায়? এত কিছু শুধুই কিয়ানের জন্য। মা হয়ে কেন মেয়ের মন বুঝতে চাইছে না? এমনটা কেন বলছো? তুমি তো জানো কিয়ানকে কতটা ভালোবাসি, তারপরে এমন কথা কেন? ইশরাত শিকদার একই ভঙ্গিতে বলে, এটাকে ভালোবাসা বলে না রিয়া, এটাকে পাগলামির চরম পর্যায়ের পাগলামি বলে, যা তোমাকে শুধু ধ্বংসই করবে, এছাড়া আর কিছুই নয়। রিয়া হালকা হেসে উঠে বলে,
যদি এটাকে পাগলামো বলে তবে হ্যাঁ, আমি পাগলামি করছি। আর ধ্বংস ধ্বংস আমি সেদিনই হয়ে গিয়েছি, যেদিন আমার জীবনে কিয়ান নামক ঝড়ের আগমন ঘটেছে। আমি আমার ধ্বংসকারীকে ভীষণ রকম ভালোবাসি। রিয়ার এমন পাগলামি ভরা কথা শুনে ইশরাত শিকদারের প্রথমবারের মতো মনে হলো সে তার সন্তানকে মানুষ করতে পারেনি। মা বলে মেয়ের এত বড় অপরাধ চেপে যাচ্ছেন, কিন্তু রিয়ার পাগলামিটা দিনকে দিন ভয়ানক হয়ে উঠছে। আর এটা যে রিয়ার জন্য কতটা ক্ষতিকর সেটা সে নিজেই বুঝতে পারছে না। কতক্ষণ তারা শাক দিয়ে মাছ থাকবে, একদিন সত্যিটা বের হবে। ইশরাত শিকদার এবার আরো কিছুটা জোরে হুঙ্কারে স্বরে বলেন, এখনো বলছি, সময় আছে, নিজেকে পরিবর্তন করো, না হলে এরপর যা কিছু হবে সেটা থেকে বাঁচতে পারবে তো নিজেকে? রিয়া আবারও বলল, তোমরা আছো না, তোমরা থাকতে কিসের ভয় আমার? এই চিন্তা নিয়েই এত কিছু করার সাহস পেয়েছো, তাই না? তাহলে শুনে রাখো, সবসময় অন্যের ওপর নির্ভর করে চললে একদিন পা ফসকে খাদে পড়তেই হবে। তখন কেউ থাকবে না তোমাকে বাঁচানোর জন্য। মনে রেখো, সত্যের ওপর মিথ্যা বেশি দিন ধামাচাপা পড়ে থাকে না, সময়ের সাথে সেটা বেরিয়ে আসে। আর যখনই আসে তখন মুহূর্তেই সব কিছু শেষ করে দেয়। সবচেয়ে বড় কথা এটা মেনে নাও, কিয়ান তোমার না, তোমাকে সে ভালোবাসে না, বাসার হলে এতদিন বেঁধে ফেলতো। ইশরাত শিকদারের শেষের কথাগুলো শুনে রিয়ার ভীষণ রাগ লাগলো। তার মা হয়ে এত কঠিন বাক্য তার দিকে কেন ছুটছে? তার যে এমন বাক্য শুনলে কষ্ট হয় সেটা জানার পরও কেন বলছে এমন কথা? রিয়া হালকা রাগের সাথে বলে, তুমি কি আমারই মা? এমন কথা কিভাবে বলছো? তুমি জানো আমি কিয়ানকে কতটা চাই, কতটা ভালোবাসি, তারপরে এমন কথা বলে আমাকে কেন হার্ট করো? ইশরাত শিকদার রিয়াকে বোঝাতে চাইলেন না, আর এই মেয়েকে বুঝিয়ে বিশেষ কোনো লাভও হবে না বলে মনে হচ্ছে। তারপর তিনি শেষবারের মতো জিজ্ঞাসা করেন, তোমার আর কিয়ানের বিয়েটা কি সত্যি হয়েছিল? কিয়ান যে তোমাকে বিয়ে করবে না এটা তুমি খুব ভালো করেই জানো। হঠাৎ করে নিঃশব্দভাবে বিয়ে করে নেওয়াটা তোমার কাছে অস্বাভাবিক লাগেনি? তার উপর তুমি যে মিথ্যা দোষ চাপিয়েছ, তারপর তো আরও আগে না। তুমি মানো আর না মানো, কিয়ান আহিয়াকে ভালোবাসে, তাও প্রচণ্ড রকমের। রিয়া, সত্যিটা বলো, তুমি কিয়ানের সাথে তোমার কি বিয়ে হয়েছে? রিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ালো। ইশরাত শিকদারের কথাগুলো তার সারা অঙ্গের মাঝে কম্পন সৃষ্টি করেছে। ইশরাত শিকদারের কাছ থেকে সে কিছু লুকায়নি, খারাপ কাজ করলেও এসে বলবে। রিয়া নিজেকে সামনে বলে, জানি না মম, সেদিন আমাকে হুট করেই কিয়ান কোর্টে নিয়ে গিয়েছিল। সেখানে যাওয়ার পর কিয়ান শুধু সাইন করার সময়টুকুই দিয়েছিল, এছাড়া কাগজটা পর্যন্ত পড়তে দেয়নি আমাকে। এরপর আর কোনো দিন সেই কাগজের দেখা পাইনি। জানি না কি এমন ছিল কাগজটাতে, তবে এতটুকুই জানি সেদিন বৈধভাবে না হোক আইনিভাবে পেয়েছি। এছাড়া কিছুই জানি না। ওয়াইফ শব্দটা ওর সামনে বললে রেগে যায়, যেমনই হোক আমি তো লিগাল ওয়াইফ, তাই না মম? রিয়ার কষ্টে ব্যাকুলতা ফুটে উঠেছে। সে নিজেও কিছু একটা জানে, তবে সত্যটা এড়িয়ে যেতে চাইছে। কিন্তু ইশরাত শিকদারের তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা মুহূর্তেই ধরা পড়ে। রিয়াকে সে খুব ভালো করে চেনে, তাই এবার কঠোর স্বরে জিজ্ঞাসা করেন, আমি যদি জানতে চাই তাহলে তুমিও জানো, জেনে যাবে। তাই আমার কিছু করার আগেই তোমার মুখে সত্যিটা বলে দাও। রিয়া কাঁপছে, অসম্ভব রকমের কাঁপছে। হয়তো কিছু সত্যি রিয়া নিজেও মেনে নিতে পারেনি, তবুও মিথ্যেটাকে আঁকড়ে ধরে সেটাকে আড়াল করার চেষ্টা করছে। ইশরাত শিকদার বুঝে গেলেন যা বোঝার দরকার ছিল তা আরও আগেই, কিন্তু সত্যিটা তিনি রিয়ার মুখ থেকেই শুনতে চাচ্ছেন। তাই আগের থেকেও দ্বিগুণ গলার স্বরে কঠোরতা টেনে বললেন, রিয়া, সত্যিটা বলো, তোমাকে বলতেই হবে, সত্যিটা বলো রিয়া। রিয়া হুট করে শব্দ করে অশ্রুপাত ঝরাতে শুরু করে। ইশরাত শিকদার এমনটা আশা করেননি। মেয়েটাকে তিনি সবসময় কিয়ানের ব্যাপারে কাঁদতে দেখেছেন, কিন্তু এই মেয়ে সাধারণত কাঁদে না। রিয়ার অশ্রুবিন্দু ঝর্ণার মতো ঝরে পড়ল কিছু সময়। কিছুক্ষণ পর নিজেকে সামলে ইশরাত শিকদারের দিকে অশ্রুসিক্ত নেত্রজোড়া তাক করে ভাঙা কণ্ঠে বলে, মম, সব মিথ্যা ছিল, সব বিয়ে রেজিস্ট্রেশন সব মিথ্যা। কিয়ান না আমাকে আইনিভাবে নিজের করেছে আর না বৈধভাবে। জানো, এসব জানতে পারি 1 বছর পর। একদিন কিছু পেপারস চোখে পড়েছিল, যেগুলো দেখার পর আমার মনে সন্দেহ জাগে। তাই ওই লয়ারের কাছে যাই সত্যিটা জানতে। প্রথমে না বলতে চাইলেও টাকার লোভে বলে দেয়। কিন্তু যাই হোক, আমি কিয়ানকে ছাড়ছি না। কিয়ান তো আমার, তাই না বলো মম? ও শুধুই আমার। ইশরাত শিকদার আবারও হতাশ হলেন নিজের মেয়ের এমন পাগলামি দেখে।
তিনি কি করবেন বুঝে পাচ্ছেন না। রিয়াকে কি করে বোঝাবেন? জোর করে কোনো কিছু পেতে চাইলে সেটা আরও হাতছাড়া হয়ে যায়। তাছাড়া এতদিন ধরে রিয়া এত বড় একটা কথা লুকিয়ে রেখেছিল তাদের কাছ থেকে। তিনি এবার এসবের বিহিত চান। রিয়ার পরিণতি যে সামনে খুব খারাপ হতে চলেছে সেটা মা হয়ে তিনি বুঝতে পারছেন, কিন্তু এটা কি করে রিয়াকে বোঝাবেন? ইরশাদ শিকদার খাবারের প্লেটের দিকে তাকালেন। খাবারটা আবারও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তিনি সেটা সামনে থাকা টি টেবিলে রেখে দিয়ে রিয়ার কাঁধে হাত রেখে এবার একটু নরম কণ্ঠে বললেন, রিয়া, সত্যিটা মেনে নিতে শেখো। কিয়ান তোমার না, এসব করে শুধু ক্ষতিই হবে তোমার। আর যাকে পাওয়ার আশায় এসব করছো, সেও এসব জানার পর তোমাকে ভালোবাসা তো দূরের কথা, দেখতেও চাইবে না। নিজের জেদটাকে ছাড়ো, এমন অনিশ্চিত জেদ শুধু ধ্বংসই করতে জানে। রিয়া কাঁদতে কাঁদতে বলে, কি সব বলছো তুমি মম? এত বছর ধরে যাকে চেয়ে এসেছি হঠাৎ করে বলছো ছেড়ে দিতে? এত সহজ হলে তো ছেড়ে দিতাম, খুনি হতাম না তো। কি করব বলো? আমি পারছি না। আমার কি দোষ বলো? দোষ কি এটাই যে আমি কিয়ানকে ভালোবাসি? শোনো, ভালোবাসার মানে এই নয় যে তাকে তোমার পেতেই হবে। সত্যি যদি ভালোবাসো, তাহলে ভালোবাসার মানুষটার ভালো দিকগুলো যেমন ভালোবাসবে, তেমনি খারাপ দিকগুলো ভালোবাসতে শিখবে। ওয়ান সাইড লাভ বোঝো তো? তোমার ভালোবাসাটা ওয়ান সাইড, এটা মেনে নাও। শান্ত স্বরে কথাটা বলেন তিনি। রিয়া মানল না। ইরশাদ শিকদারের কথার পর সে আরও পাগলামি করতে শুরু করলো। ইরশাদ শিকদার এবার প্রচন্ড রকমে রেগে গেলেন। বারবার একই জিনিস বোঝাতে বোঝাতে তিনি হাঁপিয়ে উঠেছেন। রিয়া ভালোবাসার নামে অন্ধ হয়ে গেছে। তিনি নিজের ধৈর্যের সীমা হারিয়ে প্রথমবারের মতো বিরাট বড় একটা কাজ করে বসলেন। রিয়ার গালে পরপর দুটো থাপ্পড় পড়ে। রাগের সাথে বলে ওঠেন, তোমার চৌধুরী বাড়িতে যাওয়া আজ থেকে সম্পূর্ণ নিষেধ। এতদিন থেকেছিলে একটা মিথ্যে আশ্রয়, কিন্তু আজ থেকে আর নয়। অনেক তো দেখলাম তোমার পাগলামি, আর নয়। লজ্জা লাগে না তোমার? এত কিছু করার পরও কিভাবে ওই বাড়িতে যেতে চাও? প্রাণের ভয় নেই? একের পর এক অপরাধ করেই যাচ্ছ। কেউ কিছু বলছে না বা জানছে না বলে মাথায় উঠে গেছো তুমি। তোমার মুখে কিয়ার নামটা যেন আর না শুনি। রিয়া শ্রবণ যন্ত্রে কোনো শব্দ যাচ্ছে না। বিস্মিত নয়নে নিজের মায়ের দিকে চেয়ে আছে। ছোট থেকে বড় অবধি আজ অবধি তার গায়ে ফুলের টোকাও কেউ দেয়নি। সেখানে তার মা আজ তার গায়ে হাত তুলেছে। এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে? ইরশাদ শিকদার এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি সেখান থেকে চলে গেলেন। আহিরাকে তার পছন্দ নয় তার মানে এই নয় যে নিজের মেয়ে বলে সবসময় তার অপরাধে উৎসাহ দেবেন। যার জন্য এত কিছু সেই মানুষটাই যদি রিয়াকে না চায়, তাহলে এসব করে কি হবে? বাস্তবতা মেনে নিতেই হবে রিয়াকে। নশ্বর জুড়ে নৈশব্দের ছায়া, আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি ধারণ করেছে অশুভের ন্যায় নিষিদ্ধ এক আবহ। ঘণ্টাখানেক আগে পরিষ্কার দিগন্তের এক ঢাল সুবিস্তীর্ণ চন্দ্রকে প্রলয় স্বাগতোক্তিতে গ্রাস করে নিয়েছে দীপ্তিমান সূর্যপিণ্ড। বইছে শিশির গা হিমেল করে দেওয়া হাওয়া। সিঙ্গাপুরের বিলাসবহুল বিল্ডিংগুলো এই নিস্তব্ধ কালো আধারে ডুবে গেল। ভেতরে কৃত্রিম আলো জ্বলছে। হসপিটালের একদম লাস্ট কর্নারের শেষ কেবিনটায় ছোট্ট একটা বাতি জ্বলে আছে। বিশাল বড় কাচের উইন্ডো পেরিয়ে বাহিরের সবকিছুই দৃষ্টিগোচর। আজ নিয়ে 2 মাস হলো তারা এখানে। আহিরা শরীর কয়েকবার রেসপন্স করেছে। আগের থেকে অনেকটা উন্নতি এসেছে। লাইফ সাপোর্ট আর রাখা আর প্রয়োজন হয়নি। ডাক্তাররা আশ্বাস দিয়েছে আহিরার খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। তার শরীর রেসপন্স করা শুরু করেছে, তাই যে কোনো সময় আহিরার জ্ঞান ফিরতে পারে। কিয়ান চেয়ারে বসে চোখের পলক না ফেলে একটানা তাকিয়ে রয়েছে অক্সিজেন নন লাগানো আহিরার দিকে। এই 2 মাসে আহিরার চুল হালকা গজিয়েছে। মাথার ঘাটা এখনো কাঁচাই আছে। মাথার বাঁ পাশটায় জল করছে সেটা। কিয়ান চাইলেও রাতটাতে নির্দ্বিধায় নেত্রযুগল বন্ধ করে গভীর তন্দ্রায় মগ্ন হতে পারে না। দিন গুনছে শুধু আহিরার চোখ মেলে তাকানোর। কিয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। সারাদিনের ক্লান্তির সাথে মানসিক চাপ তাকে ঘিরে ধরেছে, তাই এই মুহূর্তে চোখে মুখে পানি ছিটানোর দরকার। কিয়ানে কয়েকদিনে আরও ঘুমাতে চায় না। কখন আহিরা চোখ মেলে তাকাবে, তখন যদি সে ঘুমিয়ে থাকে তাহলে কি হবে? কিয়ান সবেমাত্রই মুখের পানির ছোঁয়া লাগিয়েছিল। সেই মুহূর্তে বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার শব্দে কিয়ানের টনক নড়ে। কিয়ান ছুটে বাইরে আসতেই দেখতে পায় আহিরা পাগলের মতো হাত থেকে স্যালাইনের ক্যানোলা টান দিয়ে বের করতে চাইছে। হাতের ধাক্কায় পাশে থাকা টেবিলে জিনিসপত্র পড়ে গিয়ে শব্দ হয়েছে হয়তো। আহিরাকে সজ্ঞানে দেখে কিয়ান কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেছে বলে মনে হলো। আখির কার্নিশে অশ্রুকণা হুট করে এসে হানা দেয়। আখি জোড়া জ্বলছে কেমন জানি। আহিরা আর কিছু করার আগে কিয়ান ছুটে আহিরার কাছে গিয়ে শক্ত করে আহিরার মাথাটা নিজের বক্ষস্থলে আঁকড়ে ধরে। আহিরার এতক্ষণ করা পাগলামিগুলো হুট করে বন্ধ হয়ে যায়। সে নিজেও ধমকে ওঠে। জ্ঞান ফেরার পরপরই নিজে কেমন অচেনা জায়গায় দেখতে পেয়ে আহিরা ভরকে গিয়েছিল। আখি পল্লব খুলতেও ভীষণ রকমের ব্যথা অনুভব হচ্ছিল তার। নিজের অবস্থা সে তখনও বুঝে উঠতে পারেনি। অন্ধকার নিস্তব্ধতায় ঘেরা এমন অচেনা জায়গা দেখে আতঙ্কিত হয়ে হাত ছোড়াছুড়ি করতে গিয়ে পাশে থাকা জিনিসপত্র পড়ে যায়।
বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ আহিরা নড়ে চড়ে উঠল, নিজেকে কিয়ানের কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফটাতে লাগলো। কিয়ান ছাড়লো না, তাও কিয়ানের দ্রুত গতিতে চলা হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে আহিরা। এবার আর সহ্য করতে না পেরে নিজেকে ছাড়াতে চাইতে চাইতে বলে ওঠে, আমায় ছাড়ুন, ধরবেন না আপনি আমায় একদম। কিয়ান হয়তো বধির হয়ে গেছে, আহিরার বলা বাক্যগুলো তার কর্ণকুহরে ঠাঁই পেল না। কিয়ান আহিরার সারা মুখশ্রীতে একের পর এক চুমুতে ভরিয়ে দিতে থাকে। আহিরা অনুভব করলো কিয়ানের সারা অঙ্গে বইতে থাকা মৃদু কম্পন। আহিরার এখনো বোধগম্য হয়নি তার সাথে কি কি হয়ে গেছে, তার স্মৃতি এখনো সেই দিনে পড়ে আছে হয়তো। কিয়ানের করা অপরাধগুলো আরো বেশি করে মনে করিয়ে দিচ্ছে কিয়ানের এমন ব্যবহার দ্বারা। বিষাক্তে সংকোচ হলো তার অন্তঃকরণ, তাই নিজের কাছে থাকা অবশিষ্ট শক্তি প্রয়োগ করে কিয়ানের বক্ষে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ব্যথায় মাথায় হাত দিয়ে ভাঙ্গুর কণ্ঠে বলে ওঠে, ছোবেন না আপনি আমায়, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে, সারা শরীর জ্বলছে আমার। বোঝেন এর কষ্ট কতটুকু? কথাটুকু বলতে বলতে আহিরা অনুভব করলো মাথায় আগের মতো হাত দিলে যেমন তার ঘন নরম কেশ রাশি ছোঁয়া পেত, সেটা পেল না। কেমন জানি ছোট ছোট খোঁচা খোঁচা কিছু অনুভব হলো। আহিরা আবারও কৌতূহলী হয়ে চারিপাশটা দেখে নেয়। এবার কিছুটা হলেও বুঝলো এটা হাসপাতাল, কিন্তু সে কেন হাসপাতালে? সে তো হাসপাতালের বাইরে ছিল, আর তার মাথায় এমন খালি খালি লাগছে কেন? এই মুহূর্তে আহিরার কথাগুলো কিয়ানের একটু খারাপও লাগলো না, বরং তার অন্তঃকরণে প্রশান্তির ছায়া বয়ে গেল। গত 2 মাস ধরে এই কণ্ঠস্বর শোনার জন্য সে কতটা কাতর ছিল সেটা শুধু সেই জানে। আহিরা নিজের হাতে থাকা স্যালাইনের ক্যানুলাটা টান দিয়ে বের করতেই রক্ত বের হয়। ফ্লোরে পা রাখার জন্য পাজোড়া মিলতেই অসম্ভব রকমের ব্যথা এসে হানা দেয় তার গোটা শরীরে। আহিরা ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। কিয়ান চট করে আহিরাকে নিজের সাথে আঁকড়ে ধরে। আহিরা তবুও শান্ত হলো না, বরং বারবার কিয়ানকে নিজের কাছে ঘেঁষতে দেখে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই আবারও একই ভঙ্গিতে নিজের ব্যথাটাকে দমানোর চেষ্টা করে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন। আপনার এই ছোঁয়া, আপনার এই ব্যাকুলতা সব আমার কাছে বিষের মতো বিচ্ছে। শরীরের ব্যথার থেকেও আপনার এইসব আমাকে আরো বেশি পোড়াচ্ছে। আমি যতখানি চাই তার থেকেও বেশি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। ধরছেন কেন আপনি? আমি কোথায় আছি? আমার মাথা এমন খালি কেন? এত এত কিছু কেন? কথাগুলো বলতে বলতে আহিরার হাত মাথায় চলে যায়। মাথায় হাত দিতেই কেমন হালকা ভেজা অনুভব হয়। কম্পিত হাতখানি সামনে আনতেই তরল জাতীয় কিছু দেখতে পায়। কেবিনটাতে অন্ধকারের প্রাধান্য বেশি থাকার কারণে হাতের সেই তরল পদার্থটা হালকা কালচে লাগছিল। কিয়ান দেখেই বুঝতে পারলো ওটা তাজা রক্ত। আবারও আটকে উঠল তার অন্তঃকরণ। আহিরাকে এক প্রকার জোর করে স্ট্রেচারে শুইয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে যা বলার বলিস, তবে এখন শান্ত থাকছেন, নাহলে তোর কষ্ট হবে। তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। বলতে বলতে পাশে থাকা এমার্জেন্সি বাটনে চাপ দেয়। পেশেন্টের কোনো সমস্যা হলে এমার্জেন্সির জন্য এই বাটনটা থাকে। জ্ঞান ফেরার পর থেকে আহিরা নিজের উপর যথেষ্ট চাপ ফেলেছে, যার কারণে ব্লিডিংটা শুরু হয়েছে, যেটা আহিরার জন্য ঠিক নয়। কিছু সময় পর সেখানে একজন বাদামি রঙের চুলওয়ালা নারী আসে, সাথে একজন মধ্যবয়সী ডাক্তারও। আহিরা বুঝতে পারলো না তার কি হয়েছে। তারা আসতে কিয়ান ইংরেজিতে দ্রুত কিছু বলতে লাগলো। আহিরা তখনও কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই এ ব্যথাতুর কণ্ঠে হালকা চিৎকার করে বলে ওঠে, আমি কিছু বলেছি? আমার কি হয়েছে? আমার মাথা খালি কেন? শুনতে পাচ্ছেন না আপনি? আমার প্রতি আপনার এই দরদ সহ্য হচ্ছে না। আমার জন্য কেন এমন উন্মাদ হচ্ছেন আপনি? জবাব দিন আমায়, মিস্টার আদ্রিয়ান। তবে আহিরা উত্তর পেল না, বরং তার এমন হাইপার হওয়ার কারণে মাথা ব্যথাটা বেড়েই চলেছে। আহিরা অনুভব করলো সেই ব্যথা। চক্ষু বেয়ে অশ্রুবাড়ি গড়িয়ে পড়ল। কিয়ানের কাছ থেকে উত্তর না পেয়ে সে আরো হাইপার হয়ে গেল। বাধ্য হয়ে ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ধীরে ধীরে আহিরা ঢলে পড়ে গভীর তন্দ্রে। কিছু সময় পর ডাক্তার আর নার্স চলে যেতে কিয়ান আহিরার হাতটা শক্ত করে ধরে। পলক না ফেলে তাকিয়ে থাকে আহিরার মুখশ্রীর দিকে। ধরণী জুড়ে আজ ভোরে জন্মটাও স্বাভাবিক নয়। নিশ্ছিদ্র রাত্রির গর্ভ ফুরিয়ে যে সকাল উঠে এসেছে তার কপালে লেপে আছে অদ্ভুত এক ক্লান্তির আভা। পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব আজকে কোনো আশ্বাস নয়, বরং ক্ষতচিহ্নের মতো লালচে আলো ছড়িয়ে পড়ছে আকাশের বুক জুড়ে। পাখিরা জেগেছে, কিন্তু প্রতিদিনের মতো তাদের কণ্ঠে নেই প্রভাতের উল্লাস। শুধু অস্পষ্ট ভাঙা ডাক, যেন দিনের শুরু নয়, কোনো অনিবার্য বিচারের ঘোষণাপত্র পাঠ করছে তারা। দিনের আলোয় যেন রাত্রির ছায়া পিছু ছাড়েনি। আজকের সকালটা উষ্ণ নয়, নির্মল নয়। এটি এক ক্লান্ত প্রহর, যেখানে সূর্য উঠেছে, তবে তাকে দেখে মনে হয় সে নিজেও ক্লান্ত। আলো ছড়াতে ছড়াতে নিদ্রা কেটে যেতেই আহিরা পিটপিট করে চক্ষুদ্বয় মেলে তাকাতেই কাচের গ্লাস পেরিয়ে আসা সূর্যের নরম কিরণ চোখে আলো লাগতেই বন্ধ করে নিল। দীর্ঘদিন পর এমন আলোর দেখা পেয়ে এমনটা হয়েছে। আহিরা ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। হাতে এসে কালকে রাতের মতো স্যালাইনের ক্যানুলা লাগানো। ধীরে ধীরে ঘোলাটে ভাবটা কাটিয়ে গিয়ে সবকিছু স্পষ্ট হলো। পরিচিত অনেকগুলো মুখশ্রীর দেখা মিলল।
আহিরা এবার সম্পূর্ণরূপে চোখ মেলে তাকায়। তার সামনে কিয়ারা, দিয়া, রাহেলা চৌধুরী। রাজীব তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহের সাথে। তাদের দেখে মনে হচ্ছিল তারা আহিরার প্রতীক্ষার প্রহর গুনছিল। আহিরা উঠে বসতে চায় কিন্তু পারল না। হঠাৎই বহুদিন পর আহিরার কর্ণকুহরে কিয়ারার আদর্শরের বলা ভেসে আসে, মাম্মাম মাম্মাম যাবো। কথাটুকু বলতে বলতে আহিরার কোলে যাওয়ার জন্য পাগল হয়ে উঠল কিয়ারা। ভালো করে কিয়ারার দিকে তাকাতে অনুভব করলো কিয়ারা অনেকখানি শুকিয়ে গেছে, কোনো রকমে উঠে বসেছে। হাত মেলে কিয়ারাকে ডাকতে কিয়ারা এক প্রকার ঝাঁপিয়ে পড়লো আহিরার বক্ষস্থলে। হঠাৎ এভাবে আসায় আহিরা কিছুটা নড়ে উঠে, তবে সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নিজেও কিয়ারাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কিয়ারা বহুদিন পর মায়ের স্নেহময় ছোঁয়া পাচ্ছে। কতগুলো অভিযোগ তুলে ধরেছে এতদিন সে কোথায় ছিল, কিয়ারাকে কেন আদর করেনি, কেন কোলে নেয়নি, কেন ঘুম পাড়াতে আসেনি, আরও নানা রকম অভিযোগ তুলে ধরেছে। কিছু মনে জমে থাকা মাকে নিয়ে যত অভিমান ছিল সবই তুলে ধরেছে। আহিয়া কিয়ারাকে আদুরে মুখখানি তুলে অসংখ্য চুমুর বর্ষণে ভরিয়ে দেয়। উপস্থিত রাহেলা চৌধুরী এবং দিয়ার চোখও ভিজে ওঠে। রাজীব হাসছে, কিয়ান শুধু তাকিয়ে রয়েছে নীরব চোখে। প্রাণ ভরে সে আহিরাকে দেখছে। রাহেলা চৌধুরী এগিয়ে এসে আহিরার মাথায় চুমু খায়, ভেজা কণ্ঠে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। এইভাবে সব সময় থাক। দিয়া পাশ থেকে এসে জড়িয়ে ধরে আহিরাকে। প্রাণপ্রিয় বান্ধবীকে এতদিন মৃত্যু শয্যার সাথে লড়তে দেখে ভিতরে ভিতরে সেও খুব একটা ভালো ছিল না। আজ কতগুলো দিন পর আহিরা এইভাবে তাদের দিকে তাকিয়ে আছে। সবাইকে কান্না করতে দেখে রাজীব বলে ওঠে, এই খুশির মুহূর্তে তোমরা সবাই কান্না করে ভাসিয়ে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তোমরাই বলো, এতদিন কান্নাকাটি করেও মন ভরেনি? রাজীবের কথা শুনে আহিরা পুরো কুচকে বলে ওঠে, এতদিন কিসের জন্য কান্নাকাটি করেছেন? আর আমি হসপিটালে কেন ভাইয়া? রাজীব দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আহিরা, তুমি 2 মাস ধরে কোমায় ছিলে। রাজীবের কথা শুনে আহিরার মনে পড়ল সেদিনের ঘটনা। হঠাৎ দ্রুত বেগে ছুটে আসা একটা ট্রাক নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর স্মৃতির পাতে আর কিছু খুঁজে পেল না। আহিরা এতক্ষণ পরে কিয়ানের দিকে চোখ তুলে তাকালো। রাতে ঠিক মতো দেখতে না পেলেও এখন দিনের আলোয় কিয়ারের বিধ্বস্ত মুখশ্রী স্পষ্ট দৃশ্যমান। আগের থেকে বহুগুণ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে যা তার অবস্থা বোঝাচ্ছে। আহিরা কিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না, বুকটা কেমন ধক করে উঠছে। হঠাৎই কিয়ারার কথায় আহিরার ধ্যান ফিরে। মাম্মা তোমার টোল কোথায়? কিয়ারার কথায় আহিরার রাতের ঘটনা মনে পড়ে। হাতটা মাথায় দিতেই সম্পূর্ণ ফাঁকা লাগে। আহিরা হাত চালিয়ে তার লম্বা চুল খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আহিরাকে বিচলিত হতে দেখে রাহেলা চৌধুরী আহিরার হাতটা নিজের কাছে টেনে নিয়ে বলে, শান্ত হ মা, কিছুই হয়নি। আহিরা কম্পিত গলায় বলে ওঠে, মা মা আমার চুল কোথায়? এত ফাঁকা কেন লাগছে? আহিরা বুঝতে পারছে না 2 মাসে তার সাথে কি হয়েছে। আহিরা কেমন করছে দেখে রাহেলা চৌধুরী আস্তে আস্তে আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, আবার হবে মা, তুমি শান্ত হও। তোমার মাথায় বিশাল আঘাত, এমন করলে রক্ত বের হবে। মানে? কম্পিত গলায় আহিরা। দিয়া এবার চুপ না থেকে বলে ওঠে, শোন জানো, মাথায় সেলাই দেওয়া হয়েছে, তাই চুলগুলো কেটে ফেলা হয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, আবার বড় হয়ে যাবে। এখন শান্ত হ। আহিরা আর কিছু বলল না, নিশ্চুপ হয়ে গেল। হঠাৎ সেখানে একজন নার্স আসে কিছু মেডিসিন নিয়ে। তিনি এত ভিড় দেখে রুম খালি করতে বলেন, কারণ একসাথে এতজন পেশেন্টের সাথে দেখা করা সম্ভব নয়। নার্সের কথা মতো সবাই বের হয়ে যায়। কিয়ারা এখনো আহিরার বুকের সাথে লেপ্টে আছে। নার্স আহিরাকে কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সারা কেবিন জুড়ে নিস্তব্ধতা ঘিরে ধরেছে, কেউ কোনো কথা বলছে না। আহিরা চোখ তুলে কিয়ানের দিকে তাকাচ্ছে না। হঠাৎ কিয়ানের নিস্তব্ধতা ভেঙে নিচু স্বরে বলে ওঠে, আমার সঙ্গে কথা বলবে না? আহিরা কিয়ানের কথা শুনে দৃষ্টি নিক্ষেপ করে, কিছু সময় পর সরিয়ে ফেলে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আপনার সঙ্গে কথা বলার মতো কোনো সম্পর্ক আমার নেই যে আপনার সঙ্গে কথা বলবো আমি। সত্যি নেই? ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে কিয়ান। হয়তো ছিল কোনো এককালে, কিন্তু এখন সেটা আর নেই। কঠোর হচ্ছ? ভাঙা কণ্ঠে বলে। কঠোর হচ্ছি না, শুধু সত্যিটা বলছি। কিয়ান আর কি বলবে খুঁজে পেল না, তাই আবারও নিস্তব্ধতায় ঘিরে গেল সারা কেবিন। বহুদিন পর আহিরাকে পেয়ে কিছু সময়ের মধ্যে গভীর নিদ্রায় ঢলে পড়ে কিয়ারা। সেটা দেখে আহিরা আস্তে করে কিয়ারাকে নিজের জায়গায় শুইয়ে দিল। নিজেকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, খুব দেখতে ইচ্ছা করছে আয়নায় নিজেকে কেমন দেখাচ্ছে। হয়তো বা মানুষ দেখলে নিশ্চয়ই হাসবে। নশ্বর জুড়ে নৈশব্দের ছায়া পেরিয়ে নতুন দিবার জন্ম দিয়েছে। আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি অশুভের ন্যায় নিষিদ্ধ এক আবহ কাটিয়ে সূর্যের জন্ম হয়েছে নতুন করে। পূর্ব দিগন্তে সূর্যের ক্ষতচিহ্নের মতো লালচে আলো ছড়িয়ে পড়ছে নীলিমার বুক জুড়ে। আহিরার বুকে লেপ্টে আছে কিয়ারা। পরে কেউ চেয়েও আহিরার কাছ থেকে কিয়ারাকে নিয়ে যেতে পারেনি।
তাই এখানে আহিরার সাথেই আছে। ভারী মেডিসিনের কারণে অধিকাংশ সময় সে গভীর তন্দ্রায় কাটিয়ে দিয়েছে। সেই সময়টাতে কিয়ারা কিয়ানের সাথেই ছিল। আহিরা ঘুম ছুটে যেতে সে আস্তে করে উঠে বসে। সারা কেবিন জুড়ে নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে। দৃষ্টি ঘুরিয়ে কাউকে দেখতে পেল না। হাতে সেলাইয়ের ক্যানোলা লাগানো। আহিরা খুব ভালো করেই বুঝলো তার এইসবের পিছনে রিয়াই রয়েছে। আহিরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। সে বেশ ক্লান্ত হয়ে পড়েছে এমন অসুস্থ পরিবেশে থাকতে থাকতে। সে তো ইচ্ছে করে কিয়ানের কাছে বা তার জীবনে ফিরে আসেনি। তাহলে তারপরও তার সাথে এইসব করার মানে কি? সে তো আজও চায় না কিয়ান তার নিকটে থাকুক। সে তো আরও চায় কিয়ান তার থেকে দূরত্ব বজায় রাখুক। সে দূরত্ব কিয়ান নিজেই সৃষ্টি করেছে। কিয়ানের মনে তার জন্য সমস্ত ব্যাকুলতা। এইসব দেখলে বিষাক্ত অনুভূতিতে তার অন্তঃকরণ ভরে ওঠে। দরকার নেই আর তার কিয়ানকে। এত বছর এর জন্যে থাকতে পেরেছে, বাকিটা জীবনও এইভাবে পার করে দিতে পারবে সে। আহিরা নার্স বা কারো আসার অপেক্ষা করলো না। আস্তে করে ক্যানোলা খুলে ফেললো সে। এতে করে হালকা রক্ত বের হলো। তবে আহিরা বিশেষ পাত্তা দিল না সেদিকে। সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে আসার পর সামনে থাকা আয়নায় নিজেকে দেখতে কেমন বিষণ্ণতায় মনটা ছেয়ে যায়। আগের থেকে কিছুটা মোটা হয়েছে। সাথে নিজের খালি মাথা দেখে আহিরার মনে হলো এই মুহূর্তে তার থেকে কুৎসিত আর কেউ নেই। সবাই দেখলে তো হাসবে, তাই না? সে বাইরে যাবে কি করে? মাথার বাঁ পাশে আঘাতটা এখনো জল করছে। তবে সেটার থেকেও বেশি কষ্ট দিল তাকে তার খালি মাথাটা। 2 মাস আগেও তো তার কোমর অবধি চুলগুলো বাতাসের দাপটে এলোমেলো হয়ে যেত, কিন্তু আজকে বাতাসের দাপটে এলোমেলো করে দেওয়ার জন্য সেই লম্বা চুলগুলো নেই। চুল এমনই একটা জিনিস যেটা মেয়ে হোক কিংবা ছেলে, যে কারো সৌন্দর্যের মূল হিসেবে কাজ করে। আহিরা জানে সময়ের সাথে আবারও চুল ফিরে আসবে। তবে তার মন মানছে না। নিজেকে সবচেয়ে কুৎসিত লাগছে। আহিরা বেশিক্ষণ আয়নায় প্রতিফলিত নিজের প্রতিবিম্ব দেখতে পারল না। পানি ছেড়ে মুখটাতে পানি দিয়ে বের হয়ে আসলো। আহিরা স্ট্রেচারে ঘুমন্ত কিয়ারার কাছে গিয়ে তার ললাটে চুমু এঁকে দেয়। বাচ্চাটা তার অনুপস্থিতিতে কেমন শুকিয়ে গেছে। যদি সে মারা যেত তাহলে তার বাচ্চাটার কি হতো? কিয়ান যে আগলে রাখতো সেটাও ও জানে সে। তবে তারপরেও জন্মের পর থেকে আপন বলতে শুধু সেই ছিল। তাই তার অনুপস্থিতি যে কিয়ারার জন্য ভালো হতো না সেটা সেও জানে। আর রিয়া যে তার মৃত্যুর পর কিয়ারার কোনো ক্ষতি করবে না সেটারও কোনো ঠিক ছিল না। আহিরা নেত্রকোণে অশ্রু বাড়িয়ে এসে হানা দেয়। এই প্রথম মনে হলো মরার সাহস তার মাঝে আর নেই। আল্লাহ যদি সত্যি ডাক পাঠাতো তাহলে কি হতো? তার মেয়েটার কি হতো? ভাবতে ভাবতে কেবিনের দরজা খোলার শব্দ কানে ভেসে আসতে আহিরা সেদিকে তাকাতে তার আঁখি যুগল বিস্ময় ভরে ওঠে। তার থেকে কয়েক হাত দূরে কিয়ান দাঁড়িয়ে আছে। কিন্তু দাঁড়িয়ে থাকা নিয়ে তার বিস্ময়ের কারণ নয়, বরং কিয়ানের হুলিয়া দেখে আহিরা অবাক হয়েছে। কারণ কিয়ানের মাথায় কোনো চুল নেই, টাক বেল হয়ে এসেছে। সকাল থেকে দেখতে পায়নি সে কিয়ানকে। ভেবেছিল হয়তো আর আসবে না, কিন্তু এখন দেখছে আরেক কাহিনী। কিয়ান এমন টাক বেল হয়ে এসেছে কেন? কিছু সময় পর পিছন থেকে হাসতে হাসতে রাজীব কেবিনে প্রবেশ করে। আহিরা রাজীবের হাসির শব্দ পেয়ে নিজের হুঁশে ফিরে আসে। কিয়ানের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেন। রাজীব আবারও কিয়ানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, তোকে দেখতে ঠিক ডিপ জলের মতো লাগছে, বিশ্বাস কর। আমি হাসি থামাতেই পারতেছি না ভাই। আল্লাহ, আহিরা তুমি বলো, আমি ঠিক বলেছি না? ওকে পুরাই ডিপ জল লাগছে, তাই না? আহিরা কি বলবে বুঝতে পারল না। হঠাৎ কিয়ানের এমন আজব হুলিয়া দেখে সে নিজেই কি বলবে বুঝতে পারছে না। রাজীব বুঝলো ব্যাপারটা, তাই সে হাসি থামিয়ে আহিরার দিকে এগিয়ে যায় আর আস্তে করে আহিরার মাথায় হাত রেখে আশ্বাস দিয়ে বলে, নিজেকে কখন একা মনে করবে না। মনে রেখো তোমার একটা ছোট ভাই আছে, রক্তের না হলেও মনের দিক থেকে আপন। তাই চিন্তামুক্ত থাকো। রাজীবের কথা শুনে আহিরা হালকা হাসলো। রাজীব মানুষটা যে স্বচ্ছ মনে সেটা আহিরা খুব ভালো করেই জানে। মানুষ হিসেবে রাজীব অনেক ভালো। আহিরা নিজের বড় ভাই মনে করে। আহিরা হালকা হেসে বলে, জানি ভাইয়া। ধন্যবাদ আমার ভাইয়া হওয়ার জন্য। রাজীব আহিরার কথা শুনে বলে, ভাইয়া দাবি করছো আবার ধন্যবাদও দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। আচ্ছা আর বলবো না ভাইয়া, আমি বাড়ি যেতে চাই। আমাকে বাড়ি নিয়ে চলুন না। এই 4 দেয়ালে থাকতে দম বন্ধ হয়ে আসে আমার। রাজীব আহিরার দিকে তাকিয়ে বলে, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, আরো অনেক চেক আপ করা বাকি এখনো। সেগুলো শেষ না করা অবধি বাড়ি যাওয়া যাবে না। আর অনেক মেডিসিনও আছে যেগুলো সময় মতো নিতে হবে। আহিরা তারপরও জেদ ধরে বলে, যখন দরকার হবে তখন করিয়ে নিব। এখন প্লিজ নিয়ে চলুন। আমি আমার বাসায় ফিরতে চাই, অন্য কারো কোথাও নয়। কিয়ান নীরবে দেখলো সবটা। আহিরা যে স্পষ্ট জানিয়ে দিচ্ছে সে কিয়ানের কোনো কিছুতে থাকতে চায় না। কিয়ান কিছুই বলল না, কারণ তার বলেও কোনো লাভ হবে না সেটা তার জানা আছে। আহিরা আবারও বলে, ভাইয়া
আমার চিকিৎসা করাতে কত টাকা লেগেছে? সেটা তুমি জেনে কি করবে? এইসব বিষয়ে ভাবতে হবে না। কিয়ানের দিকে তাকিয়ে কথাটা বলে। অবশ্যই জানতে হবে ভাইয়া। আমি কারো ঋণ নিয়ে বেঁচে থাকতে চাই না। একসাথে না হলেও ধীরে ধীরে শোধ করে দিব সেই টাকা। এবার কিয়ান নীরবতা ভেঙে বলে ওঠে। রাজীব, কাউকে বলে দে আমি আমার সন্তানের মায়ের পেছনে টাকা খরচ করেছি। আমার সন্তানের জন্য তার মা দরকার, তাই সেটা করেছে। তাই সে বিষয়ে নাক না গলাতে। কিয়ানের কথার পাল্টা জবাব দিয়ে আহিরা বলে ওঠে। রাজীব ভাইয়া, আপনিও কাউকে বলে দিন আমি কারো সন্তানের মা হওয়ার আগে একজন মানুষ, তাই কারো দয়া কিংবা অন্য কিছুর বদলে এই ফিরে পাওয়া জীবন নিয়ে বাঁচতে চাই না আমি। কিয়ান আর রাজিন দুজনের কথা শুনে বলে ওঠে। তোরা দুটোই থাম, কারো কিছু দিতে হবে না। আহিরা, তুমি তো আমাকে ভাই মনে করো, তাই না? তাহলে এইসব বিষয় নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো। তোমার টাকা আমি কিয়ানের কাছে দিয়ে দিব। এখন ঝগড়া বন্ধ করো। আহিরা আবারও বলে। ভাই, আমি আজকেই বাসায় যেতে চাই, দয়া করে ব্যবস্থা করুন। আমি এখানে থাকতে চাই না। আহিরাদের কথা শব্দ শুনে কিয়ারার ঘুম ছুটে গিয়েছে। সে চোখ কসলাতে কসলাতে উঠে বসে। ফোলা ফোলা চোখে সবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ কিয়ানকে ন্যাড়া মাথায় দেখে বলে ওঠে। পাপা, তোমারও তুলকে ইতুল নিয়ে গেছে? কিয়ারার কথা শুনে সকলেই সেদিকে তাকায়। কিয়ারার কথা শুনে রাজি ফোঁস করে হাসতে শুরু করে দিয়েছে। কালকে আহিরার মাথায় চুল না দেখে কিয়ারা বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিল চুল কোথায় তার মাম্মার। তখন দিয়া তাকে বলেছিল ইঁদুর নিয়ে গেছে আহিরার চুল। তাই কিয়ানকেও একই অবস্থায় দেখে কিয়ারা এই কথা বলেছে। রাজীব কিয়ারাকে কোলে তুলে নিয়ে বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।